আচ্ছা, আমাদের লাইভ ক্লাসে শুরু করার পর হচ্ছে কারেন্ট চলে গেছিল। তো ইলেকট্রিসিটির আসার পর আমরা আবার ব্যাক করছি। সো তোমরা যারা জয়েন করছিলে আগে যারা ছিল তারা একটু আমাকে জানাও যে এখন আমার সাথে কে কে আসো, তোমাদের এইচএসসি ব্যাচ কত। তো যারা লেটে জয়েন করছো বা আগে ছিল না এখন আমার সাথে জয়েন করছো, তোমাদের উদ্দেশ্য বলি যে আমাদের আজকে লাইভটা ক্লাসটা হচ্ছে কি কেমিস্ট্রি তড়িৎ রসায়নের উপরে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ভার্সিটিতে এই চ্যাপ্টার থেকে যেই প্রশ্নগুলো আসছে, মানে তোমার ঢাকা ভার্সিটি বলো, জাহাঙ্গীরনগর ভার্সিটি বলো, স্বনামধন্য যত ভার্সিটি আছে, তড়িৎ রসায়ন থেকে যে প্রশ্নগুলো আছে আমরা হচ্ছে ওগুলো দেখবো। সো তোমরা যারা আমার সাথে জয়েন করছো আমাকে একটু জানাও যে তোমরা এইচএসসি ব্যাচ কত, আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু আমাকে বলো, তাহলে আমি লাইভ ক্লাসটা শুরু করে দিই। সো ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ আমরা করব আজকে যে চ্যাপ্টারটার, সেটা হচ্ছে গিয়ে তড়িৎ রসায়ন। সো আমরা যে কোশ্চেন ব্যাংকটা সলভ করব তার সেটা নিয়ে আমাদের একটা কোর্স আছে, ভার্সিটি ইউনিট কোশ্চেন ব্যাংক সলভ, যেটাকে আমরা বলতেছি প্রি অ্যাডমিশন কোর্স। তো এই কোর্সটার প্রাইস হচ্ছে গিয়ে 450 টাকা, যেখানে তুমি পাবা 40 থেকে 50-এর মতো রেকর্ডেড ক্লাস এবং এক্সাম থাকবে 10টা। লেকচার শিট পাবা হচ্ছে কিউএনএ ভার্সিটি অ্যানালাইসিস সিরিজের। সো তোমরা যদি এই কোর্সে আমার নামের কুপন কোডটা ব্যবহার করো তাহলে হচ্ছে গিয়ে তুমি 20% ডিসকাউন্ট পাবা। সো তোমরা যারা জয়েন করছো আমাকে একটু জানাও তোমাদের এইচএসসি ব্যাচ কত, তোমরা কে কোন কলেজে পড়াশোনা করতেছো, কে কোত্থেকে আসো, যাতে আমরা শুরু করে দিতে পারি। আর আমাকে একটু জানাও যে আমার কথাবার্তা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। ওকে, তাহলে দেখো এটা আমরা পরে দেখব। সো এখানে তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোড ও অ্যানোডে কি উৎপন্ন হয় সেটা আমরা দেখব। তড়িৎ বিশ্লেষণ থেকে আমাদের অলওয়েজ প্রশ্ন থাকে যে তুমি যদি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করো তাহলে ক্যাথোডে কি উৎপন্ন হবে এবং অ্যানোডে কি উৎপন্ন হবে। তো আমরা দেখতে পাচ্ছি আমরা যদি সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করি তাহলে আমরা ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস পাবো এবং অ্যানোডে ক্লোরিন গ্যাস পাবো। দেখো সেটা যে ক্যাথোডে আমরা হাইড্রোজেন গ্যাস পাচ্ছি এবং অ্যানোডে ক্লোরিন গ্যাস পাচ্ছি। অ্যানোডে আমরা অলওয়েজ ক্লোরিনই পাবো, কিন্তু যদি আমি সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ ব্যবহার না করে আমি হচ্ছে গিয়ে গলিত সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করি তাহলে হচ্ছে গিয়ে আমি ক্যাথোডে সোডিয়াম ধাতুটা পাবো যখন আমি গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করব। আর লাস্টের তিনটার দিকে খেয়াল করো, এই যে সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম নাইট্রেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এদের জলীয় দ্রবণে তুমি যদি তড়িৎ বিশ্লেষণ করো তাহলে তুমি ক্যাথোডে অলওয়েজ হাইড্রোজেন গ্যাস পাবা এবং অ্যানোডে হচ্ছে অক্সিজেন গ্যাস পাবা। তো এই ছকটা তোমার ঠোঁটস্থ থাকলে ভালো, স্পেশালি আমি যদি স্পেসিফিক করে দেই আমাদের শুরুর দুইটা সোডিয়াম ক্লোরাইডেরটা, আর যদি আরও একটু সেফ থাকতে চাও তাহলে কপারের দুইটা, এগুলো হচ্ছে গিয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ছকটা থেকে প্রশ্ন আসে যেটা আমরা সামনে দেখব। তাহলে চলো আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটাতে কি আছে দেখো, আমাদেরকে বলছে যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে কিভাবে তড়িৎ প্রবাহিত হয়। এই সেই বিখ্যাত প্রশ্ন যেটা সলভ করার টাইমে কারেন্ট চলে গেছিল। সো আমরা আবার এখানে আসছি এবং দেখো এটা হচ্ছে আমি যেটা লিখলাম যে তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে দুই টাইপের হয়, একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। সো তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলতে আমরা বুঝাই তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার এবং তীব্র লবণ। সো এই তীব্র অ্যাসিডগুলো কী হয় বলতো, 95% বিয়োজিত হয় পানির মধ্যে, আর মৃদু অ্যাসিডটা হচ্ছে আমার 0 থেকে 5% পর্যন্ত বিয়োজিত হয়। সো তুমি যখন তড়িৎ বিশ্লেষণ করবা আমরা কি জানি বলতো, বিদ্যুৎ পরিবহনের জন্য বা তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য আমাদের দুইটা জিনিস লাগবে, আইদার মুক্ত ইলেকট্রন না হলে হচ্ছে গিয়ে মুক্ত আয়ন। ঠিক আছে, দুইটা জিনিস, আইদার মুক্ত ইলেকট্রন অথবা মুক্ত আয়ন। সো আমি যখন একটা আয়নিক যৌগকে বা কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে তড়িৎ বিশ্লেষণ করব, আমার সেখান থেকে মুক্ত ইলেকট্রন না, আমরা যেটা দিয়ে তড়িৎ প্রবাহিত করতে পারবো সেটা জিনিসটা হচ্ছে গিয়ে মুক্ত আয়ন। কেননা যখন ওই সোডিয়াম ক্লোরাইড বা ধরো আমরা যেটা বলি যে আয়নিক যৌগ কী হয় বলো তো, আমার আয়ন আকারে দ্রবীভূত হয়। ধরো আমি সোডিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করলাম, তাহলে সেটা কি সোডিয়াম প্লাস আর ক্লোরাইড আয়ন হিসেবে আমার কি থাকবে না দ্রবণের মধ্যে। এবং দেখো এরা কিন্তু আমার মুক্ত আয়ন হিসেবে আছে, যেহেতু ওরা মুক্ত আয়ন হিসেবে আছে এই মুক্ত আয়ন দিয়েই কিন্তু আমি আসলে তড়িৎ পরিবহনটা করতে পারবো। এই জন্য আমি এখানে বলতে পারতেছি কি বলতো, যে আমার এখানে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে কিভাবে তড়িৎ প্রবাহিত হবে, আয়ন চলাচলের মাধ্যমে, মোর স্পেসিফিকলি মুক্ত আয়নের মাধ্যমে। তারপরে দেখো বিদ্যুৎ পরিবাহী একমাত্র অধাতু কোনটা। তো এখানে অধাতু হচ্ছে গিয়ে বিদ্যুৎ পরিবাহী একমাত্র অধাতু হচ্ছে কার্বন, এবং কার্বনের অনেকগুলো রূপভেদ আছে। কোন রূপভেদটা স্পেসিফিক্যালি আমার হচ্ছে গিয়ে বিদ্যুৎ পরিবহন করে সেটা হচ্ছে গিয়ে আমাদের গ্রাফাইট। কেন আমার গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে সেটা আমরা এসএসসি লেভেলে পড়ে আসছি, তোমরা কিন্তু কেউ আমাকে জানো নাই কমেন্ট বক্সে যে তোমরা কারা কোথা থেকে জয়েন করছো। দেখো সো গ্রাফাইটটা কেন বিদ্যুৎ পরিবহন করে, কেন হীরক করে না, এটা কিন্তু আমরা ক্লাস 10-এ এসএসসিতে পড়ে আসছিলাম অধ্যায় 5-এ। যে আমরা জানি কার্বনের যোজনী কত বলতো, কার্বনের যোজনী হচ্ছে গিয়ে 4। সো যখন একটা কার্বনের যোজনী 4 হয় তখন দেখা যায়
আমরা গ্রাফাইটে যেটা দেখি যে আমাদের এই একটা কার্বন পরমাণু অন্য 3টা কার্বন পরমাণুর সাথে আমার হচ্ছে গিয়ে সমযোজী বন্ধনে যুক্ত থাকে, কিন্তু আমরা যখন হীরকের সাথে দেখি তখন দেখা যায় যে একটা কার্বন পরমাণু অন্য 4টা কার্বন পরমাণুর সাথে বন্ধনে যুক্ত থাকে ডায়মন্ড বা হীরকে। সেক্ষেত্রে দেখা যায় আমার 4টা কার্বনের 4টা যোজনী বন্ধনে অংশগ্রহণ করতেছে, যার ফলশ্রুতিতে সেটা কি হয় বলতো, আমার এখানে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। এই জন্য আমার ডায়মন্ডটা হচ্ছে ইলেকট্রন মানে বিদ্যুৎ পরিবহন করে না। কিন্তু আমি যদি গ্রাফাইটের কথা চিন্তা করি, আমার গ্রাফাইটে দেখা যায় একটা কার্বন পরমাণু অন্য 3টা কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে যুক্ত আছে, যার ফলশ্রুতিতে আমি দেখতে পাচ্ছি ওই যে 4টা যোজনী 3টা বন্ধনে অংশগ্রহণ করতেছে, কিন্তু একটা তো ফাঁকা আছে। তার মানে আমি কি বলতে পারি, এখানে আমার মুক্ত ইলেকট্রন আছে বা ফ্রি ইলেকট্রন আছে। আর আমরা কি জানি, বিদ্যুৎ পরিবহনের জন্য আইদার আমার মুক্ত ইলেকট্রন লাগবে, না হলে আমার মুক্ত আয়ন লাগবে। যেহেতু আমার গ্রাফাইটে মুক্ত ইলেকট্রন আছে, সেহেতু আমার এই গ্রাফাইটটা কি করবে বলতো, বিদ্যুৎ পরিবহন করবে। সো এই জন্য আমার গ্রাফাইট অধাতু হওয়া সত্ত্বেও আমার বিদ্যুৎ পরিবহন করে, কারণ তার মধ্যে মুক্ত ইলেকট্রন আছে। সো তোমরা এই ব্যাখ্যাটা বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। দেখো আমাদের পরবর্তী প্রশ্নে যেটা বলা আছে যে নিম্নের কোনটা পানিতে যোগ করলে উৎপন্ন দ্রবণটা বিদ্যুৎ সুপরিবাহী হবে। সো এখানে আমার ক্যালসিয়াম কার্বনেট, আমরা জানি যে গ্রুপ 2 এর মৌলগুলো পানিতে একটু কম পরিমাণে দ্রবীভূত হয়, হয় না যে তা না, এদের দ্রবণের পরিমাণটা দ্রবীভূত হওয়ার পরিমাণটা খুবই কম এবং হইলেও আংশিক দ্রবীভূত হয়। সো আমার ক্যালসিয়াম কার্বনেট দ্রবণে খুব কম দ্রবীভূত হয়। কপার হচ্ছে গিয়ে একটা ধাতু, ইথানল হচ্ছে গিয়ে একটা পোলার সমযোজী যৌগ, আর সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা যৌগ। সো এখানে দেখো আমার যে সোডিয়াম হাইড্রোক্সাইড, সে পানিতে দ্রবীভূত হয়ে সোডিয়াম প্লাস আর OH মাইনাস কি করবে বলতো, দিবে। কারণ সে যেহেতু একটা ক্ষার এবং সে একটা শক্তিশালী ক্ষার, এই জন্য সে দ্রবণে এটাকেও আমরা মৃদু তড়িৎ বিশ্লেষণ তীব্র তড়িৎ বিশ্লেষণ বলতে পারি। তো এটা হচ্ছে কি আমার কি হয়, দ্রবণে OH মাইনাস এবং সোডিয়াম প্লাস দিবে। ক্যালসিয়াম কার্বনেট দ্রবণে খুব বেশি বিয়োজিত হয় না, এই জন্য এটা বিদ্যুৎ পরিবহন করার কোনো চান্স নাই। কপার ধাতু, ওর বিয়োজিত হওয়ার প্রশ্নই আসে না। আর এটা হচ্ছে পোলার সমযোজী যৌগ। সো পোলার সমযোজী যৌগ কখনো পিওর আয়নিক যৌগ হয় না, ওর মধ্যে জাস্ট পোলার পোল তৈরি হয় দুইটা। সো এই দুইটা জিনিসের মধ্যে আমার পার্থক্য আছে। ফলশ্রুতিতে দেখা যায় আমি কোনটা থেকে বলতো, কোন দ্রবণটা আমার বিদ্যুৎ সুপরিবাহী হবে, অতএব সোডিয়াম হাইড্রোক্সাইডটা বিদ্যুৎ সুপরিবাহী হবে। সো আমরা ফাইনালি ম্যাথে ঢুকলাম। তো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, দেখো যে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 30 সেকেন্ড সময় ধরে একটা ইলেকট্রোডে প্রবাহিত করলে প্রবাহিত বিদ্যুতের চার্জ কত হবে। সো দেখো চার্জকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলতো, কিউ দিয়ে। এখানে আমার বিদ্যুৎ প্রবাহ দেওয়া আছে অ্যাম্পিয়ার এককে, যাকে আমরা কি বলতেছি আই। তার মানে আমি বলতে পারি আই ইজ ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার। তারপর আমি 30 সেকেন্ড এটাকে কি বলতে পারি, টি ইজ ইকুয়াল টু আমার 30 সেকেন্ড। সো এই হচ্ছে কি আমার 30 সেকেন্ড। সো আমরা জানি আই ইজ ইকুয়াল টু কি ছিল বলতো, আই ইজ ইকুয়াল টু ছিল কিউ বাই টি। তো যেখান থেকে আমরা পাই কিউ ইজ ইকুয়াল টু আই টি, তাহলে এই কিউ ইজ ইকুয়াল টু আইটা দিয়ে আমরা হচ্ছে এই ম্যাথটা সলভ করতে পারবো। যেখানে আমরা আচ্ছা মুশফিক মুবিন জোস, আচ্ছা মুশফিক মুবিন তোমার এইচএসসি ব্যাচটা আমাকে একটু জানাও, দেখো বা তুমি কোথা থেকে ক্লাসটা করতেছো, তোমার কলেজ দেখো। সো আমরা যদি কিউ ইজ ইকুয়াল টু আইটি লিখি, তাহলে আমার এখানে আই এর ভ্যালু কত 5 দেওয়া আছে। তো আমি এখানে লিখতে পারি যে কিউ ইজ ইকুয়াল টু 5 ইন্টু টি এর ভ্যালু কত দেওয়া আছে, দেখো 30 সেকেন্ড দেওয়া আছে। তো আমরা টিটা অলওয়েজ সেকেন্ডে হিসাব করি, তো আমার এই 30কে আসলে কনভার্ট করার কোনো প্রয়োজন নাই, জাস্ট 30-এর জায়গায় আমি 30 বসাই দিব। তাহলে 5-30 আমার 150 কুলম্ব আসবে। ভাই কুলম্ব কেন আসবে, কারণ আমরা জানি কিউ এর বা চার্জের এসআই একক কি বলতো, কুলম্ব। তাহলে এই জন্য আমরা এটা কি বসাবো বলতো, এককটা কুলম্ব বসাবো। এই জন্য আমাদের এটার উত্তর হবে, দেখো কত আসছে 150, তাই তো। তাহলে 150 কুলম্ব হবে আমাদের অ্যান্সার। তারপরে দেখো আমাদেরকে বলে দেওয়া আছে যে জিঙ্ক এবং জিঙ্ক 2+, অর্থাৎ ধরো যে জিঙ্কের সাথে নিচের কোনটাকে ক্যাথোড রূপে গ্রহণ করা যাবে। এখানে একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু জারণ তড়িৎদ্বার। কিভাবে আমি বুঝলাম ভাই এটা জারণ তড়িৎদ্বার, কারণ দেখো এটা আগে একটা ধাতু ছিল, তারপর এটা কি হয়ে গেছে জিঙ্ক 2+ হয়ে গেছে, মানে ও 2টা ইলেকট্রন হারাইছে। সো এইরকম ইলেকট্রন ত্যাগ করছেও, তো ইলেকট্রন ছাড়ন যাকে আমরা বলি কি বলতো, জারণ। তাহলে এখানে আমার যে বিভবের মানটা দেওয়া আছে, এটা জারণ বিভবের মান দেওয়া আছে, যদিও মানটা ভুল দেওয়া আছে, এটা +0.76 হবে জিঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে। সো তারপরে দেখো আমাকে বলছে এর সাথে নিচের কোনটাকে ক্যাথোড রূপে ব্যবহার করা যাবে। তো ওইটাকেই ক্যাথোড রূপে ব্যবহার করা যাবে যার মান এটার থেকে কম হবে, ঠিক আছে। মানে এটা হচ্ছে আমার জারণ বিভবের মান দেওয়া আছে। সো বিজারণ বিভবের মান যদি দেই তাহলে সেটা মাইনাস চিন্তা করা যায়।
সো আমার ওইটাই জারণ হবে। আমরা কি জানি তড়িৎ রাসায়নিক সারিতে আমি যত নিচের দিকে নামবো তত আমার জারণ বিভবের মান কমবে, কিন্তু আমার বিজারণ বিভবের মান হচ্ছে গিয়ে বাড়বে। আর আমার যত বিজারণ বিভবের মানটা বাড়বে ও আসলে তত ক্যাথোড রূপে ওকে আমি ব্যবহার করতে পারবো। সো তোমাদেরকে আমি দেখাই এখানে অপশনে কারা কারা আছে দেখো তো। ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে এবং অ্যালুমিনিয়াম আছে। সো আমি যদি তোমাকে একদম শুরুর দিকে নিয়ে যাই, দেখো আমার জিঙ্কের উপরে এখানে কারা কারা আছে দেখো তো, যে জিঙ্কের উপরে আমার ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম এরা সবাই অবস্থান করতেছে। তার মানে এরা কি হবে বলো তো, জিঙ্কের আগে এরা হচ্ছে গিয়ে মানে অ্যানোড হওয়ার শক্তি বেশি রাখে বা যোগ্যতা বেশি রাখে। কিন্তু সেখানে আমি জিঙ্কে যদি বানাই হচ্ছে গিয়ে ক্যাথোড মানে অ্যানোড, তাহলে আমার ক্যাথোড হইতে হবে, এরা তো হইতে পারবে না, আমি দেখাই দিলাম কারণ এরা উপরে আছে। তার মানে একটা অপশন লেফট থাকে, সেটা হচ্ছে কোবাল্ট। তার মানে আমার এখানে কে হবে বলো তো, ক্যাথোড রূপে কোবাল্ট হবে। আরেকটা জিনিস দিয়ে তুমি হিসাব করতে পারো, যেখানে অপশনে কার বিজারণ বিভবের মানটা বেশি, এই চারজনের মধ্যে যার বিজারণ বিভবের মানটা বেশি হবে সে অ্যাকচুয়ালি আমার এখানে কি হবে বলো তো, সে হবে গিয়ে আমার কোবাল্টের মানে জিঙ্কের সাথে আমার ক্যাথোড রূপে ব্যবহার করা যাবে তাকে। তারপরে দেখো আমি যদি পরের প্রশ্নটা সলভ করতে যাই, যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে উৎপাদিত হয় অ্যানোডে ক্লোরিন গ্যাস এবং ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস। ভাই এটা আমি আন্দাজে দাগাই নাই, দেখো আমি তোমাকে শুরুতে একটা ছক দেখাইছিলাম, ওখানে আমি এগুলো সব দেখাই দিছি যে কার জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে আমরা ক্যাথোডে কি পাবো, অ্যানোডে কি পাবো। ধরো এখানে প্রশ্নটা ঘুরে আসতে পারে, ধরো এই বছর আমার জলীয় দ্রবণ দিচ্ছে, পরের বছর দিবে সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণকে। হ্যাঁ, গলিত দ্রবণকে আমি যদি তড়িৎ বিশ্লেষণ করি তখন আমি ক্যাথোডে কি পাবো বলো তো, তখন আমি ক্যাথোডে সোডিয়াম পাবো, অ্যানোডে ক্লোরিন পাবো। সেই ক্ষেত্রে আমার আনসার হবে এইটা, ক নাম্বারটা। কখন, যদি আমার গলিত বলে, কিন্তু আমার জলীয় দ্রবণ বলছে দেখে এখন আমার আনসার হবে গটা। যদি গলিত দ্রবণ বলতো তাহলে অ্যান্সার হইতো কটা। তো এটা বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও, যে যদি আমি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করি তাহলে আমি ক্যাথোডে পাবো হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে পাবো ক্লোরিন গ্যাস। কিন্তু যদি আমি গলিত দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করি তাহলে আমি ক্যাথোডে সোডিয়াম পাবো আর অ্যানোডে ক্লোরিন গ্যাসই থাকবে। সো আমি হচ্ছে গিয়ে ওইটাই পাবো। সো এবার দেখো আমি যদি তোমাদেরকে আরেকটা পরের প্রশ্নটা সলভ করাই, এটা ইম্পর্টেন্ট, এই টাইপের প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে, ঠিক আছে। এই সেম টাইপটা দেখবা যে আমার বারবার ঘুরে ফিরে আসতেছে। সেটা হচ্ছে কি আমার, দেখো যে আমার 13.5 গ্রাম, এটা অ্যালুমিনিয়াম হবে, অ্যামিনিয়াম না, এটা হবে আমার অ্যালুমিনিয়াম, ক্যাথোডে জমা করতে প্রয়োজনীয় চার্জ কত। সো আমি তোমাদেরকে বলি যে ধরো আমার সোডিয়াম প্লাস কয়টা ইলেকট্রন গ্রহণ করে হচ্ছে গিয়ে মানে কয়টা ইলেকট্রন ছেড়ে, ধরো এই সোডিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করে, আমার হচ্ছে গিয়ে সোডিয়াম প্লাস হবে একটা ইলেকট্রন ত্যাগ করে। আবার ধরো কপার, আমার এই 2 প্লাস কয়টা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে যাবে, 2টা ইলেকট্রন গ্রহণ করে তারপর কপার ধাতুতে যাবে। তো এরকম আমার এই সোডিয়ামকে যদি আমি সোডিয়াম প্লাসে কনভার্ট করতে চাই তাহলে আমার এক মোলকে এই কাজটা করতে আমার তড়িৎ লাগবে মানে চার্জ লাগবে, আধান লাগবে হচ্ছে কি আমার 1 ফ্যারাডে। আমি যদি কপার 2 প্লাসকে কপারে কনভার্ট করতে চাই তাহলে আমার মানে প্রয়োজনীয় যে আধানটা সেটা হবে আমার 2 ফ্যারাডে। কেন, কারণ এখানে আমার 2টা ইলেকট্রন লাগছে। সেম ভাবে আমি যদি অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করি, দেখো তো যেখানে যদি অ্যালুমিনিয়াম ধাতুতে অ্যালুমিনিয়াম 3+ যদি আমার অ্যালুমিনিয়াম ধাতুতে কনভার্ট হইতে হয় বা অ্যালুমিনিয়াম ধাতু হিসেবে জমা হইতে হয় ক্যাথোডে, তাহলে আমার অ্যাকচুয়ালি কয়টা, দেখো তো 3+, কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, ওর 3টে ইলেকট্রন গ্রহণ করতে হবে। তার মানে ওর চার্জটা মানে প্রয়োজনীয় চার্জ বা আধান হবে হচ্ছে গিয়ে 3 ফ্যারাডে। তার মানে তো আমি 3 ফ্যারাডে চার্জ লাগবে আমার 1 মোল অ্যালুমিনিয়ামকে জমা করতে। সো আমরা কি জানি 1 মোল অ্যালুমিনিয়াম সমান কত, আমরা জানি 1 মোল অ্যালুমিনিয়াম সমান হচ্ছে গিয়ে 27 গ্রাম। তাহলে আমি কি বলতে পারি যে 27 গ্রাম অ্যালুমিনিয়াম জমা করতে আমার চার্জ বা কত লাগে, আমার চার্জ লাগে 3 ফ্যারাডে। তাহলে একে কত, আর আমার এখানে বলছে কত বলো তো 13.5 গ্রাম। তাহলে 13.5 গ্রাম অ্যালুমিনিয়াম জমা করতে চার্জ লাগে আমার, এটা চলে আসতো 3/27, তাহলে আমার এটা এখন আসবে 3 × 13.5 ডিভাইডেড বাই 27, ঠিক আছে। সো এই 13.5 দিয়ে তুমি 27কে কাটলে 2 পাবা, আর 3কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 1.5 পাবা। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে 1.5। সো তোমরা এটা বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও যে বুঝছো কি বুঝো নাই, ঠিক আছে। যে আমার দেখো আমি আবার একটু তোমাকে বলে দেই যে আমার 1 মোল অ্যালুমিনিয়াম
যদি আমি ক্যাথোডে জমা করতে চাই তাহলে আমার 3 ফ্যারাডে লাগবে, কারণ এই কাজটা করতে আমার 3টে ইলেকট্রনের আদান প্রদান করতে হবে, আমার 3টে ইলেকট্রন গ্রহণ করতে হবে। সো যেহেতু আমার 1 মোলের জন্য 3 ফ্যারাডে লাগে, তো 1 মোল অ্যালুমিনিয়ামটা কত আমার 27 গ্রাম, কারণ অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে 27। তো আমি পারমাণবিক সংখ্যাকে বা পারমাণবিক ভরকে যদি আমি পারমাণবিক ভর না, মানে ভর হবে সংখ্যা না, তো পারমাণবিক ভরকে আমি যদি গ্রাম এককে প্রকাশ করি তাহলে সেটা মোলে কনভার্ট হয়ে যায়, সেটা আমরা জানি। তো 1 মোল অ্যালুমিনিয়াম সমান আমি কি বলতে পারি বলো তো 27 গ্রাম। তাহলে আমার 27 গ্রামের জন্য লাগে 3 ফ্যারাডে, 13.5 গ্রামের জন্য লাগবে আমার 1.5 ফ্যারাডে। কিভাবে এটা আসছে এটা আমি তোমাদেরকে দেখায় দিছি। সো তোমরা বুঝছো কিনা আমাকে একটু জানাও, না বুঝলেও সমস্যা নেই, সেম টাইপেরটা আমরা আবার বারবার পাবো। দেখো এখানে বলা আছে যে অ্যালুমিনিয়াম অক্সাইড ও ক্রায়োলাইটের গলিত মিশ্রণে এত বিদ্যুৎ 10⁵ দেওয়া আছে 8 ঘন্টা, এটা আমার টি দেওয়া, 8 ঘন্টা যাবৎ চালনা করলে কত কেজি অ্যালুমিনিয়াম উৎপাদিত হবে। সো আমার কাছে এখানে ডব্লিউ চাইছে, ঠিক আছে। সো আমরা কি ফর্মুলা জানি বলো তো, আমাদেরকে 8 ঘন্টাটাকে আগে হচ্ছে গিয়ে আমার সেকেন্ডে কনভার্ট করতে হবে। সো আমরা 1 ঘন্টা সমান কত সেকেন্ড জানি, আমরা 1 ঘন্টা জানি হচ্ছে গিয়ে 3600 সেকেন্ড, তাহলে 8 ঘন্টা হবে 8 × 3600, সেটা সেকেন্ড। ওকে, তারপরে দেখো এখানে আই দেওয়া আছে 10⁵ অ্যাম্পিয়ার, আর আমার কাছে ডব্লিউ চাইছে। সো আমরা কি সূত্র জানি, কিউ ইজ ইকুয়াল টু এন ই এফ। তো আমি যদি এখানে কিউর মান আইটি বসাই, এন ইজ ইকুয়াল টু আমার ডব্লিউ বাই এম, অর্থাৎ আমার পরিমাণটাকে আমি যদি পারমাণবিক ভর দিয়ে ভাগ করি তাহলে আমি মোল সংখ্যা পাবো ই ইন্টু এফ। এখান থেকে আমার বের করতে হবে ডব্লিউ। সো আমি যদি ডব্লিউটা এখানে রেখে বাকি সবগুলোকে এখানে নিয়ে আসি তাহলে দেখো এম আইটি, এই যে এমটা উপরে চলে আসবে, আইটির সাথে গুণ হয়ে ইএফ নিচে নেমে যাবে। তাহলে এটা হচ্ছে আমার ফর্মুলা। এই ফর্মুলাতে যদি আমি মান বসাই তখনই হচ্ছে গিয়ে আমি ডব্লিউটা বা পরিমাণটা হচ্ছে গিয়ে পেয়ে যাব, ঠিক আছে। ডব্লিউ ইজ ইকুয়াল টু দেখো এম আইটি বাই ইএফ। তাহলে আমি যদি এখন ডব্লিউটা লিখতে চাই, আমি এখন মান বসাই, এম এর মান কত হবে আমার অ্যালুমিনিয়ামের 27 হবে, আই এরটা কত হবে বলো তো, আমাকে বলছে যে অ্যালুমিনিয়াম উৎপাদিত হবে কত কেজি, তাহলে আই কত, আইটা দেওয়া আছে 10⁵। তারপরে দেখো আমার এখানে টাইমটা টি এর ভ্যালু কত হবে 8 × 3600। তারপরে দেখো আমার ই আর এফ এটা কত দেওয়া আছে, ইটা দেওয়া আছে আমার হবে 3, কারণ আমার ওই যে অ্যালুমিনিয়াম ধাতু জমা হইতে হলে আমার 3টা হচ্ছে কি ইলেকট্রন আদান প্রদান করতে হয়, কারণ এই যে এল 3+ 3টে ইলেকট্রন রিসিভ হয়ে তারপর হচ্ছে কি আমার অ্যালুমিনিয়াম ধাতু হয়। সো যেহেতু 3 এই জন্য আমার 3টে ইলেকট্রন আদান প্রদান, এই জন্য এখানে ই এর জায়গায় বা তুল্য সংখ্যার জায়গায় আমার 3 হবে। তারপরে দেখো এফ এর জায়গায় আমরা কি জানি, 1 ফ্যারাড সমান 96,500 কুলম্ব। সো এটা যারা ক্লাসে আসো তারা একটু ক্যালকুলেশন করে দেখতে পারো। সো আমরা একটু ক্যালকুলেট করি যে অ্যাকচুয়ালি আমার ভ্যালুটা এখানে কত আসবে, ঠিক আছে। দেখো এখানে দেওয়া আছে আমার 27 × 10⁵ × 8 × 3600, তাকে যদি আমি ডিভাইড করি হচ্ছে গিয়ে আমার 3 × 96,500, তাহলে আমার যে ভ্যালুটা আসতেছে সেটা হচ্ছে এটা আসতেছে, দেখো 268,601। ওকে, এটা হচ্ছে আমার গ্রাম এককে, কিন্তু আমার কাছে চাইছে কিসে বলো তো, কেজিতে। আমরা জানি ডব্লিউটা আমরা অলওয়েজ গ্রাম এককে হিসাব করি। তাহলে এটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে দেখো চলে আসবে আমার 286.6, অর্থাৎ এই ভ্যালুটা তখন আমার কেজিতে কনভার্ট হয়ে যাবে। আমি যখন এইটা পাই গ্রাম এককে তখন এটাকে আমি 1000 দিয়ে ভাগ করলে আমি হচ্ছে কেজিতে এটা কনভার্ট করতে পারবো, ঠিক আছে। সো তোমরা বুঝছো কিনা ম্যাথটা আমাকে একটু জানাও কমেন্ট বক্সে, তাহলে আমাদের অ্যান্সার হবে গিয়ে এইটা। তারপরে দেখো আমাদের এখানে বলছে যে নিষ্ক্রিয় ইলেকট্রোডে সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোনটা উৎপন্ন হয়। আমরা দেখছি অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, ক্যাথোডে কোনটা উৎপন্ন হয় বলো তো, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এখানে সালফিউরিক অ্যাসিড না দিয়ে যদি পটাশিয়াম নাইট্রেট দিত তাও আমার এখানে অক্সিজেন গ্যাস হইতো। যদি আমার এখানে পটাশিয়াম নাইট্রেট না দিয়ে আমার যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিত তাও আমার এখানে অক্সিজেন গ্যাস হতো, কারণ আমরা দেখছি এদের ক্ষেত্রে অ্যানোডে সবসময় কি থাকে বলো তো, অক্সিজেন গ্যাসটা তৈরি হয় অ্যানোডে। তো এটা আমরা ভাই তোমাকে শুরুতে একটা ছক দেখাইছিলাম, ওই ছকটা যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে হচ্ছে গিয়ে তোমার এই প্রশ্নগুলো তুমি অ্যান্সার করতে পারবা। এবার দেখো যে হাইড্রোজেন ফুয়েল সেলে অ্যানোড ও ক্যাথোড রূপে নিচের কোনটা ব্যবহৃত হয়, ভাই গ্রাফাইট ব্যবহৃত হয়, ঠিক আছে। সেটা আমরা যারা ফুয়েল সেল সম্পর্কে জানি এটাও আমরা অ্যাকচুয়ালি জানি। তারপরে দেখো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোনটা উৎপন্ন হয় না। তো আমরা কি জানি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে ক্লোরিন উৎপন্ন হয়, ক্যাথোডে আমার হাইড্রোজেন উৎপন্ন হয়, তারপর হচ্ছে দেখা যায় বাকি যে জিনিসগুলো থাকে ওগুলোতে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়ে যায়।
উৎপন্ন হয় না হচ্ছে গিয়ে সোডিয়াম। তো আমার কারেক্ট অ্যান্সার হবে সোডিয়াম, ঠিক আছে। সো এখানে আমার কারেক্ট অ্যান্সার হবে গিয়ে সোডিয়াম। তারপরে দেখো এটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। তো এখানে বলছে যে জিঙ্কের অ্যানোড এত হলে, আচ্ছা জিঙ্ক 2+ অ্যানোড হলে নিম্নের কোনটা ক্যাথোড হবে। তো আমার ক্যাথোড হইতে হলে অবশ্যই কোবাল্টকে ক্যাথোড হইতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি আমার এই প্রশ্নটা কিন্তু আবার রিপিট হয়েছে, ঠিক আছে। এটা আমরা অলরেডি তোমাকে ব্যাখ্যাটা দিছি, এটা আবার হচ্ছে ঘুরে ফিরে আসছে, দেখো। সো তোমরা যারা ক্লাসে আসো অলরেডি, তো তোমরা আমরা যে কোর্সের ক্লাসটা করতেছি সেটা হচ্ছে ভার্সিটি এ ইউনিট কোশ্চেন ব্যাংক সলভিং, অর্থাৎ যেটাকে আমরা বলতেছি প্রি অ্যাডমিশন, ভার্সিটি প্রি অ্যাডমিশন কোর্স। তো এই কোর্সটা যদি তুমি করতে চাও তাহলে তোমাকে হচ্ছে গিয়ে ডেসক্রিপশনে তুমি লিঙ্ক পেয়ে যাবা, ওখান থেকে তুমি কোর্সে এনরোল করতে পারবা মাত্র 450 টাকাতে। তো যেই কোর্সে আমাদের থাকতেছে রেকর্ডেড 40 থেকে 50টা ক্লাস, এবং তুমি এক্সাম পাবা 10টার মতো, এবং লেকচার শিট হিসেবে তুমি পাবা কিউএনএ ভার্সিটি অ্যানালাইসিস সিরিজ। তো 450 টাকা থেকে তুমি আর একটু ডিসকাউন্ট পাবা যদি তুমি আমার নামের কুপন কোডটা ব্যবহার করো SAKIB। তো এটা ব্যবহার করলে তুমি হচ্ছে গিয়ে 20% ডিসকাউন্ট পাবা। এই ডিসকাউন্টে দেখা যাবে তোমার প্রাইস চলে আসবে আমার 360 টাকার মতো, এরকম একটা টাকা চলে, ঠিক আছে, ভ্যালু চলে আসবে। সো তোমরা যারা এরকম দেখা যায় তুমি যদি ভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ করো একা একা করতে গেলে যেটা দেখা যায় তুমি অনেক ব্যাখ্যা জানো না, বা কিভাবে অ্যান্সারটা হইলো মানে উত্তর দেখে একা একা ব্যাখ্যাটা বোঝা যায় না। তো আমরা প্রতিটা কোশ্চেনের ব্যাখ্যা দেওয়ার কারণে তুমি হচ্ছে গিয়ে পূর্ণাঙ্গভাবে প্রতিটা কোশ্চেনের অ্যান্সার বুঝতে পারো। আর আরেকটা সুবিধা যেটা, যে তোমার প্রতিটা টপিক থেকে বা চ্যাপ্টার থেকে কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে বা প্রশ্নগুলো কিভাবে আসে তুমি প্রশ্নের ধরন সম্পর্কে জানতে পারো। ফলশ্রুতিতে দেখা যায় তুমি যখন তোমার অ্যাডমিশনের প্রিপারেশনটা নিতে যাবা, অ্যাডমিশনের পড়ার টাইমে দেখা যাবে তুমি ওই যেই টপিক থেকে বেশি প্রশ্ন আসছে ওই টপিকটা পড়ার টাইমে তোমার মনোযোগ অটোমেটিক দেখবা যে বেশি থাকে। কেন? কারণ আমরা দেখা যায় যেটা আমাদেরকে বলে দেওয়া হয় যে এই টপিক থেকে প্রশ্ন আসবেই আসবে, দেখা যায় ওটা আমরা বেশি জোর দিয়ে পড়ি, তো অটোমেটিকলি আমাদের মনোযোগটা বেশি কাজ করে। সো কোন টপিক থেকে আমার বেশি প্রশ্ন আসে, স্পেশালি এইচএসসি 22-এর তোমাদের অলরেডি এখন দেখা যায় একটা বড় গ্যাপ আছে এই এসএসসি পরীক্ষার আগে, মানে এইচএসসি পরীক্ষার আগে। সো দেখা যায় এই টাইমটাতে তোমরা অ্যাডমিশন প্রিপারেশনটা নিয়ে নিতে পারো আগে থেকে, অ্যাডমিশন সম্পর্কে ভালো আইডিয়া পাইতে হলে। সো তোমরা আমার নামের কুপন ব্যবহার করলে হচ্ছে 20% ডিসকাউন্ট পাবা। সো যাদের ভার্সিটি ইউনিট টার্গেট আছে তারা হচ্ছে এই কোর্সটা এনরোল করে মানে এই বেনিফিটগুলো পাবা আর কি, যেগুলো আমি বললাম। ওকে, সো তোমরা এইচএসসি কে কত ব্যাচ আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। চলো আমরা পরের প্রশ্নটা সলভ করি, যে কপার সালফেটের জলীয় দ্রবণে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ, আচ্ছা 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 10 মিনিট ব্যাপী চালনা করলে কি পরিমাণ কপার জমা হবে। সো এইটাও হচ্ছে কি আমার ওইটা দিই, W = MIT / EF। তো এই সূত্রটা কিভাবে আসছে আমরা অলরেডি তোমাকে দেখাইছি। আমি যদি এখানে লিখি MIT / EF, তো ভাই আমার কপার সালফেটের জলীয় দ্রবণে কপার কি হিসেবে থাকবে বলো তো? কপার 2+ হিসেবে থাকবে, আর হচ্ছে গিয়ে সালফেট আয়ন হিসেবে থাকবে। তো আমি যখন কপার 2+ থেকে কপার ধাতু জমা করতে যাব, মানে আমার কপার ধাতু জমা হবে, তার জন্য আমার কি 2+কে আমার 2টা ইলেকট্রন কি করতে হবে বলো তো? গ্রহণ করতে হবে না? 2টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। তাহলে আমার এর মান কত হবে বলো তো? এর মানটা হবে আমার 2, আর এফ এর জায়গায় 96,500 হবে। এবার দেখো এম এর জায়গায় কি হবে, কপারের এমটা কত হয় বা পারমাণবিক ভরটা কত হয়? 63.5, 63.5। তোমার এখানে আইটা কত হবে বলো তো? 0.5 দেওয়া আছে, 0.5। তারপরে বলা আছে 10 মিনিট ব্যাপী চালনা করলে, তো 1 মিনিটে হয় 60 সেকেন্ড, তাহলে আমার 10 মিনিটে কত হবে? 10 × 60 দিয়ে আমি সেটা করে দিব, হ্যাঁ 10 × 60, কারণ আমার মিনিটে দেওয়া আছে, আমার এটাকে অ্যাকচুয়ালি সেকেন্ডে কনভার্ট করতে হবে, এই জন্য আমি তার সাথে 60 গুণ করে ফেলছি। সো এটা বুঝছো কিনা আমাকে একটু জানাও যে কীভাবে অ্যাকচুয়ালি মানগুলো আমরা বসাইছি। তারপরে দেখো, সো আমাদের ডাটা বসানো শেষ। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখবা যে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে গিয়ে অপশন ক এর ভ্যালু আসার কথা। সো তোমরা একটু যাদের কাছে ক্যালকুলেটর আসে মানে ক্যালকুলেশনটা করো আমার সাথে সাথে, যাতে আমিও বুঝতে পারি যে আমার উত্তরটা হয়েছে কি না। প্রসেস ঠিক আছে, আমরা জাস্ট ক্যালকুলেশনটা করি। সো যে ভ্যালুটা আসছে সেটা দেখো 2 × 96,500 যদি ভাগ করি তাহলে আমাদের এই যে অপশন ক এটা হচ্ছে গিয়ে চলে আসে, ঠিক আছে। যে মানটা আসে সেটা আমরা পাই 0.0987 গ্রাম। সো এইটা হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার, ঠিক আছে। সো আমাকে একটু কমেন্ট বক্সে জানাও যে তোমরা এই অ্যান্সারটা বুঝতে পারছো কিনা, এটা হইছে যে। তারপরে দেখো পরের যে ম্যাথটা দেওয়া আছে আমরা সেম সূত্র দিয়েই করব, তবে এতক্ষণ আমাদের কাছে ডব্লিউ চাইছে যে কি পরিমাণ জমা হবে, অর্থাৎ আমরা ডব্লিউটা বের করতাম। এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে গিয়ে টি। দেখো কতক্ষণ পরিচালনা করলে মানে আমার টি কত হবে সেটা হচ্ছে গিয়ে আমার জানতে হবে।
ওকে দেখো, সো জিঙ্ক সালফেটের দ্রবণে আমার আই দেওয়া আছে কত দেখো তো। সো জিঙ্ক সালফেট দ্রবণও যখন আমার জিঙ্ক 2+ হবে তখন ও আসলে কয়টা ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2+ হয়েছে বলো তো, 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে। সো এই জন্য আমার এখানে এর ভ্যালুটা হবে গিয়ে 2। সো আমি যদি তোমাকে এখন ওই ইয়াটা বসাই, ফর্মুলাটা বসাই, দেখো যে আমাদের ফর্মুলাটা ছিল W = MIT ডিভাইডেড বাই EF। এখান থেকে আমার বের করা লাগতো কি বলো তো, এখান থেকে আমার বের করা লাগবে টি, কারণ আমার কাছে দেখো টাইম চেয়েছে যে কতক্ষণ পরে। সো আমরা যদি বের করি যে টিটা, তাহলে আমার এখানে দেখো আমি টিটাকে এই পাশে রাখলাম, ইএফটা ডব্লিউর সাথে আমার গুণ হয়ে গেল, ঠিক আছে, WEF, আর আমার MI হচ্ছে নিচে চলে আসবে, MI আমার নিচে চলে আসলো। সো এখন আমি জাস্ট ভ্যালুগুলো বসাই দিব। সো আমার জিঙ্ক জমা হয়েছে কতটুকু বলো তো, 4.405। তো আমি ডব্লিউর জায়গায় লিখবো যে 4.405, আর ই হবে 2। কেন? কারণ আমার এই যে জিঙ্কের ক্ষেত্রে আমার তুল্যরোধটা কত হবে, = 2 হবে, মানে তুল্যরোধ বলতেছি, তুল্য সংখ্যা, তাহলে এটা হবে 2। এফ কত হবে, 96,500। তারপরে দেখো এম, জিঙ্কের পারমাণবিক ভর হচ্ছে কি ক্যাপিটাল এম, তো সেটা দেওয়া আছে আমার 65.40, আমি লিখবো 65.40। আমার আই এর ভ্যালু কত দেওয়া, 3.25 দেওয়া, তাহলে আমি আই এর ভ্যালু লিখতেছি 3.25। সো এখান থেকে আমার হচ্ছে গিয়ে টি এর মানটা বের করতে হবে ক্যালকুলেশন করে। সো তোমরা আমার সাথে টি এর মানটা ক্যালকুলেশন করে বের করো। আচ্ছা, রেজওয়ানুল কারিম তানভীর বলছে যে 2, দেখি আমরা অ্যাকচুয়ালি 2 আসে কি না। 2 তো আমাদের অপশনে নাই আসলে। তাহলে দেখো 4.405, আচ্ছা 4.405 ইন্টু 2 ইন্টু 96,500। আমি যদি ডিভাইড করি তাহলে দেখো 65.40 ইন্টু 3.25, তাহলে আমার মানটা আসে 3.99 সেকেন্ড। তাকে যদি আমি 60 দিয়ে ডিভাইড করি, ঠিক আছে, আমাদের ফার্স্টে ছিল 3.9983 সেকেন্ড। তো আমার দেখো তো একটা এককও কি সেকেন্ডে দেওয়া, সেকেন্ডে দেওয়া না, তার মানে আমার সেকেন্ড থেকে সবগুলো যেহেতু মিনিটে দেওয়া, আমার মিনিটে কনভার্ট করতে হবে। তার জন্য আমি এই ডাটাটাকে 60 দিয়ে ডিভাইড করে দিব, যাতে আমি সেটাকে মিনিটে কনভার্ট করতে পারি। তাহলে আমি যে ভ্যালুটা পাবো সেটা আসতেছে 66.66 মিনিট। তাহলে এটা কোন অপশনের সাথে ম্যাচ করে বলো তো আমাদের? এখানে যে 4টা অপশন দেওয়া আছে, সেই 4টা অপশনের কার সাথে এখানে ম্যাচ করতেছে? এখানে আমার হচ্ছে গিয়ে এই অপশনটার সাথে ম্যাচ করতেছে, তার মানে আমাদের অপশন খ হবে গিয়ে আনসার। সো ওই এক সূত্র দেখো, এই W=MIT ডিভাইডেড বাই EF, এই সূত্রটা পারলে আমার হচ্ছে গিয়ে প্রত্যেকটা অঙ্ক হয়ে যায়, তাই তো? সো তোমরা এইটা বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। তারপরে দেখো পরবর্তীতে যেটা আছে, নিচের কোন সেলটি পরিবেশ বান্ধব? তো আমরা জানি ফুয়েল সেল হচ্ছে গিয়ে পরিবেশ বান্ধব। তো ইলেকট্রোকেমিক্যাল সেল নোটেশনের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক? দেখো সেল নোটেশনের ক্ষেত্রে আমরা আগে যেটা খেয়াল রাখবো, আচ্ছা কোনটা খ হবে, ঠিক আছে নুসরাত জাহান। তারপরে দেখো বলছি ইলেকট্রোকেমিক্যাল সেল নোটেশনের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক হবে? তো সেল নোটেশনের ক্ষেত্রে আমরা অলওয়েজ খেয়াল রাখবো আগে আমাদের জারণটা দেওয়া থাকে, পরে হচ্ছে কি আমাদের বিজারণটা দেওয়া থাকে, মাঝখানে আমাদের লবণ সেতুটা দেওয়া থাকে, এবং এদেরকে অবশ্যই আমাদের মানে অ্যাকুয়াস ফর্মটা দেওয়া থাকে, এদের মানে এদের ভৌত অবস্থাটা দেওয়া থাকে। সো দেখো আমার এখানে আমি যদি ক নাম্বার অপশনটা দেখি, ফার্স্টে আমার হচ্ছে গিয়ে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হয়েছে, দেন কপার থেকে কপার 2+ হয়েছে। তো এটা ভুল দেওয়া আছে, কারণ জিঙ্কের জারণ, জিঙ্ক আর কপার যদি থাকে তাহলে জিঙ্কের জারণ হবে, কপারের বিজারণ হবে। কিন্তু এখানে দেখো জিঙ্কের বিজারণ দেওয়া আছে কিন্তু কপারের জারণ দেওয়া আছে, অর্থাৎ উল্টাটা দেওয়া আছে, তার মানে আমার ক অ্যান্সার হবে না। তারপরে দেখো এখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, সলিড থেকে আমার অ্যাকুয়াস হয়েছে, ইটস ওকে। কপার 2+ থেকে আমার সলিড হয়েছে, মানে কপার থেকে কপার ধাতু 2টি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে কনভার্ট হয়েছে। কপার 2+ অ্যাকুয়াস অবস্থায় ছিল দ্রবণে, তারপরে সে 2টি ইলেকট্রন করে গ্রহণ করে আমার কপার ধাতুতে কনভার্ট হয়েছে। সো এই যে কপার জিঙ্কের জারণ হইলো, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এবং কপার 2+ থেকে কপার হইলো, কপারের বিজারণ হইলো, এদের নোটেশন ঠিক আছে, ভৌত অবস্থাগুলো ঠিক আছে, তার মানে আমার এখানে কারেক্ট অ্যান্সার হবে খ নাম্বারটা। সো এটা বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। ওকে, সো চলো দেখি আমরা পরেরটা, যে পরেরটা কি আছে। তড়িৎ রাসায়নিক কোষের সল্ট ব্রিজে কোন লবণের সম্পৃক্ত জলীয় দ্রবণটি উৎকৃষ্ট? তো ফার্স্টে দেখতে হবে যে আমাদের সল্ট ব্রিজে আমরা লবণ হিসেবে কি কি ব্যবহার করতে পারি বলো তো। পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করতে পারি, পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করতে পারি, অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করতে পারি, তারপরে হচ্ছে গিয়ে সোডিয়াম সালফেট ব্যবহার করতে পারি, তাই তো? তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আমরা লবণ সেতুতে ব্যবহার করতে পারি।
সো সল্ট ব্রিজে আমরা যে সল্টগুলো ব্যবহার করতে পারি সেগুলো হচ্ছে KCl, পটাশিয়াম নাইট্রেট অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট এবং সোডিয়াম সালফেট। তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে গিয়ে পটাশিয়াম নাইট্রেটটা ব্যবহার করা। সো আমাদের এখানে অ্যান্সার হবে পটাশিয়াম নাইট্রেট। এটা ঢাকা ভার্সিটিতে আসছে এবং এই প্রশ্নটা পরবর্তীতে খুলনা ইউনিভার্সিটিতেও আসছিল। তারপরে দেখো কোন মৌলটি ইলেকট্রোপ্লেটিংয়ের জন্য ব্যবহার করা হয়। সো আমরা যখনই আমাদের মাথায় ইলেকট্রোপ্লেটিং শব্দটা আসে তখনই আমরা কাকে চিন্তা করি বলো তো? জিঙ্ককে চিন্তা করি। কারণ এই জিঙ্কের এক্সাম্পল দিয়ে আমরা ক্লাস 7 থেকে হচ্ছে ইলেকট্রোপ্লেটিংয়ের উদাহরণটা পড়ে আসছি যে অধিক সক্রিয় কোনো ধাতুকে আমরা যদি কম সক্রিয় ধাতু দিয়ে হচ্ছে গিয়ে প্রলেপ দেই তাহলে দেখা যায় সেটা মরিচা পড়ে না সহজে, তাই তো? এই জন্য এটাকে বলা আমরা ইলেকট্রোপ্লেটিং। সো আমরা জিঙ্ক দিয়ে মেইনলি ইলেকট্রোপ্লেটিং করি। তবে জিঙ্ক ছাড়াও আমাদের জিঙ্ক, নিকেল, তারপর হচ্ছে গিয়ে ক্রোমিয়াম, তারপর হচ্ছে গিয়ে আমাদের সিলভার, এদের দ্বারাও কিন্তু আমরা ইলেকট্রোপ্লেটিং করতে পারি, ঠিক আছে? সো আমার এখানে দেখো তো এদের মধ্যে কোনটা শুধুমাত্র আমার অপশনে আছে? পটাশিয়াম কি আমার এখানে ছিল? ছিল না, এটা অধিক সক্রিয়। সোডিয়াম কি ছিল? ছিল না, এটা অধিক সক্রিয়। ম্যাগনেসিয়াম অধিক সক্রিয়। সো এখানে আমার অ্যাকচুয়ালি অ্যান্সার হবে ক্রোমিয়ামটা, কারণ দেখো এই যে আমার এখানে ক্রোমিয়ামটা ছিল। তাহলে কোন মৌলটা ইলেকট্রোপ্লেটিংয়ের জন্য ব্যবহার করা হবে? আমার যে অপশন দেওয়া ছিল তাতে শুধুমাত্র আমার এখানে অ্যান্সার হবে ক্রোমিয়াম। সো আশা করি এটা বুঝছো। তারপরে দেখো এখানে ড্যানিয়েল সেলে ড্যানিয়েল কোষে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় কোনটা? কপার ও জিঙ্ক। তো আমরা যেটা দেখি যে আমাদের কপার সালফেট দ্রবণে হচ্ছে গিয়ে কপার দেওয়া থাকে, কপার তড়িৎদ্বার দেওয়া থাকে। আর তারপরে দেখো আমার হচ্ছে জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্কের তড়িৎদ্বার দেওয়া থাকে, তাই তো? সো তড়িৎদ্বার হিসেবে আমরা আসলে কারা ব্যবহৃত হচ্ছে? দেখো কপার আর জিঙ্ক ব্যবহৃত হচ্ছে। এটা আমরা ছোটবেলা থেকেই জানি। ওকে, মুশফিক মুবিন, নুসরাত জাহান। ওকে, তোমরা বুঝছো কিনা আমাকে একটু জানাও আবার, হ্যাঁ? তারপর দেখো গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে 1 ফ্যারাডে তড়িৎ চালনা করলে ক্যাথোডে জমাকৃত সোডিয়ামের পরিমাণ কত হবে? তো আমার যাদের এই যে লবণটা দেওয়া আছে এখানে যে ধাতুটা আছে সোডিয়াম প্লাস, তো আমরা কি জানি এরকম যেহেতু একটা প্লাস আছে তার মানে ওর 1 মোল জমা করতে আমার অ্যাকচুয়ালি 1 ফ্যারাডেই লাগবে। তো আমাকে বলছে যে সোডিয়াম প্লাসের মধ্যে বা সোডিয়াম ক্লোরাইডের মধ্যে তুমি যদি 1 ফ্যারাডের তড়িৎ চালনা করো তাহলে ক্যাথোডে জমাকৃত সোডিয়াম হবে 1 মোল সোডিয়াম। এখন 1 মোল সোডিয়াম সমান কি বলো তো? 1 মোল সোডিয়াম সমান সোডিয়ামের যে পারমাণবিক ভর আছে তার সাথে আমি গ্রামটা যোগ করে দিব। তো সোডিয়ামের পারমাণবিক ভর কত? আমরা এটা সবাই জানি যে 23। তাহলে আমার উত্তর হবে 23 গ্রাম। তাহলে আমার এখানে উত্তরটা হবে গিয়ে 23 গ্রাম, ঠিক আছে? কারণ এরকম যাদের চার্জ 1 তাদের মধ্যে যদি আমি 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করি তাহলে ক্যাথোডে তাদের 1 মোল জমা হবে, ঠিক আছে? তাদের 1 মোল পরিমাণ জমা হবে। তাহলে 1 মোল সোডিয়াম সমান 23 গ্রাম, তার মানে আমার ক্যাথোডে 23 গ্রাম জমা হবে। কথাটা আমি এভাবেও বলতে পারি যে যাদের চার্জ 1 তাদের যদি আমি 1 মোল জমা করতে চাই, ক্যাথোডে 1 মোল পরিমাণ জমা করতে চাই, তাহলে আমার 1 ফ্যারাডে দিতে হবে। যাদের চার্জ 2 যেমন কপার 2 প্লাস তাদেরকে যদি আমি ক্যাথোডে জমা করতে চাই, তাদের 1 মোল যদি আমি ক্যাথোডে জমা করতে চাই তাহলে আমার আধান দিতে হবে 2 ফ্যারাডে। যাদের 3 প্লাস যেমন আমার অ্যালুমিনিয়াম 3 প্লাস তাদের 1 মোল যদি আমি ক্যাথোডে জমা করতে চাই তাহলে আমাকে চার্জ দিতে হবে 3 ফ্যারাডে পরিমাণ। তো এটা তোমরা বুঝছো কিনা আমাকে একটু জানাও। নুসরাত জান 23 গ্রাম, হ্যাঁ আমাদের অ্যান্সারটা 23 গ্রাম হবে, ঠিক আছে। যদি আমার এখানে কপার থাকতো এবং যদি ধরো এখানে কপার না দিয়ে আমার যদি এখানে কপার সালফেট দেওয়া থাকতো সোডিয়ামের পরিবর্তে তাহলে এখানে 1 ফ্যারাডে না হয়ে 2 ফ্যারাডে হইতো এবং জমাকৃত যে কপার হইতো সেই কপারটা হইতো আমার 63.5 গ্রাম, ঠিক আছে? অর্থাৎ কপারের 1 মোল হইতো। এবার দেখো আমরা পরের কোশ্চেনটা সলভ করি যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণে 1 ঘন্টা, তো 1 ঘন্টা মানে কি ভাই? 1 ঘন্টা আমরা কত সেকেন্ড জানি বলো তো? 1 ঘন্টা আমরা 60 × 60 করে দিব, কারণ 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। তাহলে আমি যদি তাকে আরও করতে চাই তাহলে সেকেন্ডে কনভার্ট করতে চাইলে আমাকে আরও 60 দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে গিয়ে 3600 সেকেন্ড। সেটা আমরা জানতাম, তারপর আমি তোমাদেরকে ভেঙে দেখাইছি যারা জানতাম না। তাহলে আমার টি ইজ ইকুয়াল টু 3600 সেকেন্ড আমার হিসাব করতে হবে। তারপরে দেখো আমার আই দেওয়া আছে কত বলো তো? আমার আই দেওয়া আছে 0.5 অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহিত করতে কত মোল H2 উৎপন্ন হয়, মানে হাইড্রোজেন গ্যাস আমার উৎপন্ন হবে ক্যাথোডে, সেটা আমার কাছে জানতে চাইছে কত মোল সেটা। তো আমি যদি ধরো ডব্লিউ দিয়ে হিসাব না করে আমরা কি জানি কিউ ইজ ইকুয়াল টু NEF, এটাই তো আমরা জানি। তো আমি যদি এখান থেকে এনটা আমার বের করতে হবে, আমি যদি এখানে এনটা রেখে দেই তাহলে দেখো কিউ ডিভাইডেড বাই EF হয়। আর কিউ মানে কি বলতো? কিউকে আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু IT। তাহলে এখানে আই এর ভ্যালু কত দেওয়া আছে? আমার আই এর ভ্যালু দেওয়া আছে 0.5
টি এর ভ্যালু দেওয়া আছে 3600, যেটা আলটিমেটলি 1800 হয়ে যাবে, কারণ এই যে 0.5 এর সাথে গুণ করলে। তারপরে আমার ইটা কত হবে বলো তো HCl এর জন্য? আমার ইটা হবে 2, আর এফটা কত হবে 96500। ইটা কেন 2 হইলো ভাই? কারণ তুমি হাইড্রোজেন উৎপন্ন করছো। তাহলে তুমি দেখো যে তুমি যে HCl কে তুমি যদি ভাঙাও তাহলে তুমি H+ পাবা একটা, আর হচ্ছে ক্লোরিন পাবা, তাই তো? তাহলে তুমি যদি দুইটা H+ পাইতে চাও তাহলে তোমাকে অবশ্যই এখানে দুইটা ব্যবহার করতে হবে। সো দুইটা H+ থেকেই তুমি হচ্ছে গিয়ে হাইড্রোজেন পাবা। সো যেহেতু H2, হাইড্রোজেনের দুইটা অণু হবে এখানে, এই জন্য এখানে 2 গুণ হবে। তাহলে দেখো তো এই সেটটা আমার কার সাথে মিলে যায়? অপশন এর সাথে মিলে যায় না? তাহলে আমাদের অ্যান্সার হবে ক নাম্বারটা। বুঝছো কিনা আমাকে একটু জানাও। নুসরাত জান অলরেডি বলে দিছো যে ক। ওকে, ঠিক আছে। সো আমাদের অ্যান্সার হবে এখানে কটা। তারপরে দেখো আমাদের যে পরবর্তী প্রশ্ন আছে যে Fe2+ দ্রবণ হতে 56 গ্রাম লোহাকে তড়িৎদ্বারে জমা করতে 2 ফ্যারাডে তড়িৎ লাগলে Fe3+ এর দ্রবণ হতে একই পরিমাণ, মানে আমার 56 গ্রাম লোহাকে তড়িৎদ্বারে জমা করতে কি পরিমাণ তড়িৎ লাগবে? কোশ্চেনটা খুবই ইজি। আমার এখানে হচ্ছে গিয়ে 3/4 টোর দিয়ে একটু প্যাঁচাইছে, একটু খেয়াল করার চেষ্টা করো যে আমার Fe2+ যদি Fe ধাতুতে কনভার্ট হইতে হয় তাহলে এই Fe ধাতুতে কনভার্ট হইলেও আসলে কত? তাহলে আমি যদি এক Fe2+ কে 1 মোল Fe-তে কনভার্ট করতে চাই তাহলে আমার 2 ফ্যারাডে তড়িৎ দেওয়া লাগবে, বা 2 ফ্যারাডে আমার আদান দেওয়া লাগবে। সো কেন? কারণ এখানে 2+ ছিল। তাহলে আমি যদি 2+ কে আমি নিষ্ক্রিয় করে আমি ফেরামে কনভার্ট করতে চাই, আমরা জানি 1 মোল ফেরাম সমান কত বলো তো? বা আয়রন সমান কত? 56 গ্রাম হয়। তাহলে আমি দেখো আমার 56 দেওয়া আছে এখানে, 56 দেওয়া আছে এই যে, আবার 2 ফ্যারাডে লাগতো Fe2+ এর জন্য, সেই 2 ফ্যারাডে দেওয়া আছে। এখন আমার ওর চার্জ 2+ ছিল দেখে 2 ফ্যারাডে লাগতো 56 গ্রাম জমা করতে, মানে 1 মোল পরিমাণ হচ্ছে গিয়ে ধাতু ক্যাথোডে জমা করতে। এখন আমি যদি Fe3+ এর কথা চিন্তা করি তাহলে দেখো Fe3+ এর জন্য কি হবে ভাই? Fe3+ এর জন্য আমার 3 ফ্যারাডেই লাগবে আমার ওই সেম পরিমাণ জমা করার জন্য, মানে 56 গ্রাম, যেটাকে আমরা বলতেছি 1 মোল জমা করার জন্য। কারণ আমার এরকম যারা Fe3+ বা এরকম যে চার্জগুলো থাকে তাদের 1 মোলকে যদি আমি হচ্ছে গিয়ে ক্যাথোডে জমা করতে চাই, সেই 1 মোল জমা করতে আমার ওদের চার্জের পরিমাণ কি লাগবে বলো তো? আদান লাগবে। সো যেহেতু এখানে 2+ ছিল 2 ফ্যারাডে লাগছে, এখানে 3+ আছে 3 ফ্যারাডে লাগবে, কিন্তু আমার ওই 1 মোল সমান 56 গ্রামই ফেরামটা, সো ওইটা ফিক্সড আছে, এই জন্য একই পরিমাণ 56 গ্রামই। কিন্তু Fe3+ এর জন্য আমার তড়িৎ লাগবে 3 ফ্যারাডে। সো এখানে আমার অ্যান্সারটা হবে 3 ফ্যারাডে। বুঝছো কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে? সো তোমরা যদি বুঝো তাহলে হচ্ছে আমি পরেরটাতে যাবো। সো আমাকে কমেন্ট বক্সে জানাও তুমি না এটা বুঝছো কিনা। সো এখানে আঁকাআঁকি সব দেওয়া আছে, সো এটা দেখে বলো যে আমাকে তোমরা বুঝছো কিনা। আমি তো বুঝাইলাম, যদি বুঝে থাকো তাহলে আমি পরেরটাতে যাচ্ছি। তারপরে দেখো পরের প্রশ্ন আমাদের এখানে বলা আছে কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত? ঠিক আছে, কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে আমার কাছে এখানে চাইছে। ওকে, আমি তাহলে পরেরটাতে যাই, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, সো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে Z = আমার M/EF। তাহলে আমি কার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করবো ভাই? কপারের। তাহলে কপারের ভর এখানে দেওয়া আছে আমার 63.5। এখানে ই এর ভ্যালু কত হবে? ই এর ভ্যালু হবে 2, কারণ কপারের 2+ থেকে 2টা ইলেকট্রন গ্রহণ করে তারপর হচ্ছে গিয়ে আমার কি হয় বলতো? কপার ধাতুতে জমা হয়। তাহলে 2টা ইলেকট্রন যেহেতু, তাহলে আমার এখানে এর জায়গায় 2 হবে, আর ফ্যারাডের জায়গায় হবে 96,500। সো আমরা যখন হিসাব করবো তাহলে আমরা কি ভ্যালুটা পাই আমরা একটু দেখি। সো তোমরা হচ্ছে আমার সাথে একটু হিসাব করে দেখতে পারো যে আমার ক্যালকুলেশন ঠিক থাকে কিনা। 2 × 96,500, তো আমরা এখানে ভ্যালুটা পাই হচ্ছে গিয়ে 0.0032, অর্থাৎ আমি যদি লিখি 3 × 10⁻⁻4 এরকম, ঠিক আছে? সো এরকম একটা ভ্যালু। তো 3 × 10⁻⁻4 আমার এখানে আছে বলো তো? -4 একটা আছে, বাট সেটা 13 দেওয়া, 13 দেওয়া, 3 নাই। তার মানে আমার সঠিক অ্যান্সার হবে এইটা। হ্যাঁ, 3 × 10⁻⁻4, বাট এখানে আমার সঠিক উত্তর দেওয়া নাই। তার মানে আমার উত্তর কোনটা হবে বলো তো? কোনোটি নয়, কারণ আমার এখানে সঠিক অ্যান্সারটা দেওয়া নাই। সো বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও যে হ্যাঁ ভাই বুঝছি।
তারপরে দেখো আমার এখানে দেওয়া আছে কপার সালফেট দ্রবণে 1 ফ্যারাডে বিদ্যুৎ চার্জ প্রবাহিত করলে কত মোল জমা হবে। তো একটু আগেই আমি তোমাকে দেখাইছি যে দেখো যেহেতু আমার 2 ইলেকট্রন যাবে, কপার 2+ থেকে 2টি ইলেকট্রন আদান প্রদান করে আমার কপার ধাতু হইতে হয়, তার মানে আমার এখানে তড়িৎটা কত লাগবে বলো তো? এই কাজটা করার জন্য 2 ফ্যারাডে তড়িৎ দেওয়া লাগবে, কিন্তু আমার এখানে তড়িৎ দেওয়া হয়েছে 1 ফ্যারাডে। তাহলে আমি কি এখানে 1 মোল পাবো? 1 মোল কপার কি পাবো? না, কারণ আমার 2 ফ্যারাডে দিলে আমি 1 মোল পাইতাম, কিন্তু যেহেতু আমি 1 ফ্যারাডে দিচ্ছি তার মানে আমি কি আদানটা অর্ধেক করে দিছি, তাহলে আমার মোলটাও অর্ধেক হয়ে যাবে, আমার হাফ মোল হবে। তার মানে আমি 0.5 মোল অ্যাট ক্যাথোড পাবো। ঠিক আছে, 0.5 মোল পাবো, অর্ধেক পাবো, কারণ আমি তড়িৎ অর্ধেক করে দিছি, মানে কি বলতো? আমি রেজাল্টও অর্ধেক পাবো, মানে আমার অর্ধেক ধাতু ক্যাথোডে জমা হবে। আমার এখানে দেখো আমি আবার বুঝাই এই প্রশ্নটা। আমার কপার 2+ থেকে আমার কপার ধাতু হইতে আমার 2 ফ্যারাডে তড়িৎ দেওয়া লাগতো, কিন্তু আমার এখানে তড়িৎ আছে কত বলতো? 1 ফ্যারাডে। তার মানে আমি তড়িৎটাকে অর্ধেক করে দিছি, তো 2 ফ্যারাডে তড়িৎ দিলে আমার জমা হইতো 1 মোল। তো আমি যেহেতু 1 ফ্যারাডে দিচ্ছি, অর্থাৎ তড়িৎটাকে আমি অর্ধেক করে দিছি, তার মানে আমার এটাও অর্ধেক হয়ে যাবে, তাহলে সেটা কি হবে বলতো? আমার হাফ মোল কপার হচ্ছে আমি ক্যাথোডে জমা পাবো, এই জন্য আমার আনসার হবে হাফ মোল। সো বুঝছো কিনা আমাকে একটু জানাও কমেন্ট বক্সে। সো আমরা দেখো, সো আমরা যে কোর্সের ক্লাস করতেছি তোমরা অলরেডি জানো যারা শুরু থেকে ছিলা, সেটা হচ্ছে ভার্সিটি প্রি অ্যাডমিশন কোর্সের ক্লাস, যেখানে আমরা কি করি বলতো? যে ভার্সিটি কোশ্চেন ব্যাংকের কোশ্চেনগুলো সলভ করাই ব্যাখ্যা সহ, এখানে যেভাবে সলভ করে দিচ্ছি প্রতিটা ভেঙে ভেঙে সেভাবেই। সো তোমরা যারা এই কোর্সে এনরোল করতে চাও তোমরা হচ্ছে গিয়ে উপরের যে ডেসক্রিপশন বক্স আছে সেখান থেকে এনরোল করতে পারো। মাত্র 450 টাকা হচ্ছে গিয়ে তোমরা 40 থেকে 50টা রেকর্ডেড ক্লাস পাবা। তারপর হচ্ছে গিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথের, তারপরে দেখো এক্সাম পাবো হচ্ছে গিয়ে 10টা, দেন কিউএনএ ভার্সিটি অ্যানালাইসিস সিরিজ আছে, এটা হচ্ছে তুমি লেকচার শিট হিসেবে পাবা। সো এই 450 টাকা তুমি হচ্ছে আমাদের রেগুলার প্রাইস, তুমি যদি আমার নামের কুপন কোডটা ব্যবহার করো SAKIB, তাহলে হচ্ছে গিয়ে তুমি 20% ডিসকাউন্ট পাবা এই কোর্সে। ঠিক আছে, তারপরে দেখো আমরা পরবর্তীতে যদি কিছু প্রশ্ন সলভ করতে চাই। 1 মোল কপার ক্যাথোডে সঞ্চিত হতে কি পরিমাণ চার্জ ব্যবহৃত হয়? তো কি পরিমাণ চার্জ ব্যবহৃত হয় ভাই? 2 ফ্যারাডে, কারণ ওই যে একটু আগে দেখাইছি যে 1 মোল কপার যদি আমি জমা করতে চাই, তাহলে যেহেতু কপারের চার্জ 2+, তাহলে সেহেতু আমার 2 ফ্যারাডে চার্জ দিতে হবে, তাহলে আমার আনসার হবে 2 ফ্যারাডে। ঠিক আছে, তারপরে দেখো বলছে যে একটা কপার, ওকে, একটি কপার দ্রবণের মধ্য দিয়ে অর্ধ ঘন্টা, কপার 2 দেওয়া আছে এখানে, হ্যাঁ, তো অর্ধ ঘন্টা মানে 30 মিনিট। সো 30 মিনিটকে যদি আমি সেকেন্ডে কনভার্ট করতে যাই 60 দিয়ে গুণ দিতে হবে, তাহলে আমার টি চলে আসবে দেখো 1800 সেকেন্ড। তাহলে আমি এটা কি পাইলাম ভাই? এটা হচ্ছে কি আমি টি এর ভ্যালুটা পাইলাম। আমার আই দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার, এটা কি কিসের ভ্যালু? আই এর ভ্যালু। বিদ্যুৎ প্রবাহিত করলে কি পরিমাণ মানে আমার কাছে ডব্লিউ চেয়েছে, ডব্লিউ ইকুয়াল টু হোয়াট? কপার সঞ্চিত হবে, যেহেতু কপার তাহলে আমার এম ইজ ইকুয়াল টু কত বলো তো? 63.5। তো আমার কাছে সবগুলো ডাটা দেওয়া আছে, তোমরা শুরুতে একটা ফর্মুলা দিয়ে হচ্ছে গিয়ে ক্লাসটা, ওকে, আপনি অনেক সুন্দর করে পড়ান নুসরাত জাহান, থ্যাংক ইউ। দেখো, সো ডব্লিউ ইজ ইকুয়াল টু কই বলো তো? ডব্লিউ ইজ ইকুয়াল টু, আচ্ছা, এমআইটি ডিভাইডেড বাই ইএফ। তাহলে আমার এম এর ভ্যালুটা কত? এম এর ভ্যালুটা হচ্ছে 63.5, আর এখানে আই এর ভ্যালু কত বলো তো? 10 অ্যাম্পিয়ার, তাহলে আমি 10 বসাবো। তারপরে টি এর ভ্যালু কত দাও বলো তো? আমার টি এর ভ্যালুটা হচ্ছে গিয়ে ওই যে 1800 বের করছি আমরা চিপা দিয়ে, দেখো, ঠিক আছে। 1800 কেমনে পাইছি? 30 থেকে অর্ধ ঘন্টা মানে কি বলো তো? আধা ঘন্টা। তো আধা ঘন্টা মানে কি? 30 মিনিট। 30 মিনিটকে আমি সেকেন্ডে কনভার্ট করছি 60 দিয়ে গুণ করে, তো তখন আমরা 1800 পাইছি, এই জন্য এখানে টি এর ভ্যালুটা 1800 হবে। তো এর ভ্যালুটা কত হবে বলো তো? কপার চার্জ যেহেতু 2, তাহলে এখানে 2 হবে, আর ফ্যারাডের জায়গায় আমরা বসাবো 96,500। তাহলে আমরা ভ্যালুটা কত হবে? আমার সাথে একটু তোমরা হিসাব করো, দেখো যে আমাদের উত্তরটা মিলে কিনা। 63.5 ইন্টু 10 ইন্টু 1800, তাকে যদি আমি ভাগ করি 2 ইন্টু 96,500 দিয়ে, তাহলে আমার 5.9 আসে। এটা তোমরা একটু দেখো তো 5.9 আসে কিনা। ঠিক আছে, 5.9 গ্রাম আসে। বাট তুমি দেখো আমার এখানে অপশনে একটাতেও 5.9 নাই, এখানে আছে আমার 6.3। দেখো 6.3, 1.5, 0.6, তাহলে আমার সঠিক উত্তর কোনটা হবে? নান অফ দিস, মানে অপশনের একটাও না। ঠিক আছে, সো এটা বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও।
সো চলো আমরা পরেরটা সলভ করি, যে জিঙ্কের জারণ বিভব কত। জিঙ্কের জারণ বিভব হচ্ছে +0.76, ঠিক আছে। সেগুলো তোমার মুখস্থ ঠোঁটস্থ থাকতে হবে ম্যাথ করতে করতে, কারণ এটা জারণ বিভবের চার্ট আছে তোমার বইয়ে, দেখবা জারণ বিজারণ বিভবের। তো তার মধ্যে জিঙ্ক, কপার, তোমার ম্যাগনেসিয়াম, এই মানগুলো, অ্যালুমিনিয়াম, এই মানগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ তুমি আজকে ক্লাস শুরু থেকে করলেও বুঝতে পারবা। আচ্ছা, নুসরাত জাহান বলছে যে 5.99 আগের ম্যাথটা, হ্যাঁ আমারও 5.9ই আসছে, বাট আমাদের অপশনে 5.9 ছিল না, এই জন্য এটার সঠিক উত্তর হবে না, ঠিক আছে। সো তারপরে দেখো যে, আচ্ছা আগে যেটা দেখাইছিলাম এটার কথা বলতেছিলাম আর কি। সো এরকম কিছু মান তোমার ঠোঁটস্থ থাকতে হবে। তো জিঙ্কেরটা এত পরিমাণ আসে যে জিঙ্ক আর কপারটা দেখা যাবে ম্যাথ করতে করতে তোমার নিজেরই মুখস্থ হয়ে গেছে। তারপরে দেখো আমাদেরকে বলছে যে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক এবং কপার 2+ কপার তড়িৎদ্বারের জারণ বিভব যথাক্রমে এত দেওয়া আছে। তো জিঙ্কের জারণটা এত দেওয়া আছে, কপারেরটা আমার এত দেওয়া আছে, ঠিক আছে, কপারটা এত দেওয়া আছে। তাহলে আমি একটু ডাটা, আমাকে বলছে যে পূর্ণকোষ্ঠীর প্রমাণ কোষ বিভব বের করো। তো আমরা এটা কীভাবে বের করি বলো তো? আমরা এটা বের করি ই সেল ইজ ইকুয়াল টু অ্যানোডের যে জারণ, তো এখানে অ্যানোডকে বলো তো জিঙ্ক, জিঙ্ক 2+, অর্থাৎ অ্যানোডের জারণ, তারপরে ক্যাথোডের, এটা তুমি ফর্মুলাটা অনেকভাবে লিখতে পারো, বাট তোমার 3-4টা মুখস্থ করার দরকার নেই ভাই, একটা মুখস্থ করো, আর ক্যাথোডের বিজারণ, ঠিক আছে। তো এটা তুমি চাইলে অ্যানোডের ইয়াটাও লিখতে পারো, যে অ্যানোড অক্সিডেশন অফ অ্যানোড, বাট আমরা শর্টকাটে আপাতত এটা লিখি, চাইলে অনেক কিছু লেখা যায়। সো দেখো তো আমার এখানে জিঙ্ক 2+ থেকে জিঙ্কের মান দেওয়া, মানে আমার যে মানটা দেওয়া সেটা অ্যাকচুয়ালি জিঙ্কের বিজারণ বিভবের মান দেওয়া। কেমনে বুঝছি? কারণ ইলেকট্রন দুইটা গ্রহণ করে তারপরে সে জিঙ্কে কনভার্ট হয়েছে। তো ইলেকট্রন গ্রহণ করা মানে কি? বিজারণ। তার মানে আমার যে মানটা দেওয়া আছে সেটা অ্যাকচুয়ালি জিঙ্কের বিজারণ বিভবের মান দেওয়া আছে, কিন্তু আমার এখানে যে সূত্রটা বসাইছি সেই হিসেবে আমার জিঙ্কের কার মানটা লাগবে? জারণ বিভবের মানটা লাগবে। সো আমি যদি বিজারণ বিভব থেকে জারণ বিভবে যাইতে চাই তাহলে আমার আগে একটা মাইনাস দিতে হবে, তারপরে যে মানটা দেওয়া আছে সেটা বসাবো। তারপরে দেখা আছে -0.35, তারপরে দেখো এই দুইটা মাইনাস মাইনাস গুণ হয়ে আলটিমেটলি সেটা কি হয়ে যাবে? +35 ভোল্ট হবে, ঠিক আছে, এই জারণ বিভবের মানটা। তো আমরা এখানে +0.35 ভোল্ট বসাবো, আর এখানে সূত্রের প্লাস হবে। তো কপার 2+ থেকে 2, তো কপার 2+ থেকে 2 হয়েছে, ওইটার ভ্যালুই আমার লাগবে, আর ওইটার ভ্যালুই দেওয়া আছে +0.25, তাহলে এটা তো প্লাস ছিল, তো এটাও আমার +0.2 ভোল্ট হবে, ঠিক আছে। সো আমি দেখতে পাচ্ছি যেহেতু দুইটাই প্লাস, আসলে আর কোনো ঝামেলা নাই, যেহেতু মাইনাস নাই, তাহলে 0.35 আর 0.12 জাস্ট সিম্পলি যোগ করে দিবা। 2 আর 5 মিলে 7, 1 আর 3 মিলে 4, আর 0.47 ভোল্ট, এইটাই আর কি। তো এটাই হচ্ছে আমার ইএমএফ আসছে এই সেলের, মানে কোষ বিভবটা আসছে। তো আমার অপশনে এই মানটা দেওয়া আছে, দেখো +0.47 ভোল্ট, ঠিক আছে। সো এটা বুঝছো কিনা আমাকে একটু জানায়ও কোষ বিভব নির্ণয়ের। সো আমি তোমাদের উত্তরের জন্য অপেক্ষা করতে থাকি। ওকে, তারপরে দেখো আমাদেরকে বলা আছে যে জিঙ্ক ও সিলভার তড়িৎদ্বারের জারণ বিভব যথাক্রমে 0.76 ও -0.8 ভোল্ট দেওয়া আছে। তো জিঙ্কের ভ্যালু হচ্ছে আমার এইটা দেওয়া, সিলভারেরটা আমার এইটা দেওয়া, জিঙ্ক 2+ এবং সিলভারের কোষের ইএমএফ। আচ্ছা, এখানেও আমার ই সেল বের করতে বলছে। ওকে নুসরাত জাহান, বুঝছি। আচ্ছা নুসরাত জাহান, তুমি আমাকে এটার মান বের করে দেখাও তো, তোমরা যারা ক্লাসে আসো যে 7 জন, তো তোমরা একটু আমাকে এটা বের করে দেখাও। দেখো এটাতে একটু তোমার ঝামেলা পোহাইতে হবে, কেন আমি তোমাকে বলে দিই। মানে ই সেল বের করতে কোনো ঝামেলা পোহাইতে হবে না, কিন্তু আমার যদি ম্যাথ করা লাগতো, ওই যে কোনো ডব্লিউ বের করা লাগতো, সেক্ষেত্রে কিন্তু আমার ই এর মানটা 2 হইতো। কেন 2 হইতো আমি তোমাকে একটু বলি। দেখো আমার এখানে জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে তারপর হচ্ছে গিয়ে তোমার কি হয়েছে বলো তো? জিঙ্ক 2+ হয়েছে, ওকে। আর এই যে দেখো আমার সিলভার, সে কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করে তারপরে দুইটা, মানে জিঙ্ক প্লাস হয়েছে, মানে সিলভার ধাতু হয়েছে, একটা ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক প্লাসটা আমার হচ্ছে কি জিঙ্ক হয়েছে, ঠিক আছে, মানে সরি জিঙ্ক বলতেছি সিলভার, সিলভার প্লাসটা একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার হয়েছে। কিন্তু ভাই এখানে আমি হিসাব নিকাশ করছি কয়টা ইলেকট্রনের বলো তো? জিঙ্কের ক্ষেত্রে দুইটা ইলেকট্রন ছিল না? তো আমরা কি জানি জারণ বিজারণের ক্ষেত্রে এটা ছিল আমার জারণেরটা, হ্যাঁ, ইলেকট্রন ছাড়ছে এই জায়গায়, এটা ছিল বিজারণেরটা। তো বিজারণ মানে কি ভাই? ইলেকট্রন গ্রহণ। তো আমার ইলেকট্রন যেহেতু দুইটা ছাড়ছে, আমার গ্রহণ করারও কথা কি দুইটা, কারণ আমরা জারণ বিজারণ
কি জানি বলো তো, যে বিজারক যেই কয়টা ইলেকট্রন ছেড়ে দেয় জারক হচ্ছে ওই কয়টা গ্রহণ করে। অর্থাৎ আমার জারণে যে কয়টা ইলেকট্রন ত্যাগকৃত হয় বিজারণে আমার সেটা কি হয়, গৃহীত হয়। তো যেহেতু আমার এখানে 2টা ইলেকট্রন ছাড়ছে, তার মানে আমার এখানে 2টা ইলেকট্রন হওয়ার কথা, এর জন্য আমার এখানে ওদের সাথে কিন্তু 2 গ্রহণ করতে হবে, মানে গুণ করে দিতে হবে। তো যেহেতু আমি দেখতে পাচ্ছি 2টি ইলেকট্রন আদান প্রদান, সেক্ষেত্রে আমার ই এর মানটা 2 হইতো। বাট লাকিলি আমার ওখানে ডব্লিউ ইজ ইকুয়াল টু এম এইটি বা ফ্যাডের প্রথম সূত্রের ম্যাথ এখানে করা লাগবে না, আমার জাস্ট ই সেলটা বের করতে পারলে এনাফ। তাহলে আমরা ই সেলটা বের করি। তো এটার জন্য আমরা কী লিখবো বলো তো, আমার এ অ্যানোডের জারণ, এই যে অনেকে এভাবে লেখে অ্যানোডের অক্সিডেশন মানে জারণ এভাবে লিখে, প্লাস ই ক্যাথোডের রিডাকশন সংক্ষেপে মানে বিজারণ। তো আমার এখানে জারণটা কার হবে, জিঙ্কের, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ দেওয়া আছে, তো আমি লিখব জিঙ্ক জিঙ্ক 2+ প্লাস ক্যাথোডের বিজারণ হবে সিলভারের। দেখো এই যে সিলভার থেকে সিলভার হইল, তাই তো বিজারণটা হইল আমার। তো আমি এখন এখানে বিজারণ বিভবের মান বসাবো, এখানে হচ্ছে জারণ বিভবের মান বসাবো, এখানে বিজারণ বিভবের মান বসাবো। তো আমার জিঙ্কের জারণ বিভবের মান কত দেওয়া আছে ভাই, প্লাস 0.76 ভোল্ট। তো এটা আমি কেন সরাসরি বসাই দিলাম, কারণ দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এর ভ্যালুটা এখানে দেওয়া ছিল, তো আমারও এখানে এই ভ্যালুটাই দরকার, এই জন্য আমি এটা বসাই দিছি। তারপর আমার এখানে সিলভার থেকে সিলভারের ভ্যালু দেওয়া আছে -80, তো আমি এখানে -0.80 বসাবো, ঠিক আছে। তো এখন এটা কিন্তু সূত্রের প্লাস, দেখো এটা সূত্রের প্লাস, এখানে প্লাস ছিল ওইটাই আমার প্লাস বসছে, আর এই মাইনাসটা কিন্তু ভ্যালু দেওয়া ছিল তাই। তো আমার এটা 0.76 ভোল্ট ছিল আর এটা ছিল 0.80, তাহলে এই প্লাসে মাইনাসে কী হবে বলো তো, এই প্লাসে মাইনাসে আমার আলটিমেটলি এই জিনিসটা মাইনাস হয়ে যাবে, এই জন্য এটা হবে 0.80 ভোল্ট। তো আমি যদি বিয়োগ করি তাহলে তুমি পাবা -0.04 ভোল্ট, তাই তো। সো এটা পাওয়ার কথা। সাউন্ড প্রবলেম, আচ্ছা কি সাউন্ড প্রবলেম আমি একটু দেখি তো। সো এটা পাওয়ার কথা, আচ্ছা সাউন্ড প্রবলেম তাহলে তোমার প্রবলেম ভাই, সাউন্ড ঠিক আছে। আসাদ আল ফারাজি, তুমি পুরো ক্লাসে এতক্ষণ এসে সাউন্ড প্রবলেম পাইলা, তার মানে তুমি মাত্র আসছো। দেখো 0.04 ভোল্ট, আচ্ছা সাউন্ডের প্রবলেম আসছে কিনা আরেকজন আমাকে একটু বলো তো। তাহলে আমাদের এই মানটা আসছে -0.04 ভোল্ট, ওকে। তো এটা আমাদের কার সাথে মিলছে বলো তো, আমাদের অপশন ক্ষয়ের সাথে মিলছে। তাহলে আমাদের এখানে এই যে এই অপশন খটা হবে কি আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো বুঝছো কিনা আমাকে একটু জানাও, আর যারা ক্লাসে করছো দেখো তো তোমাদের মানটা 0.04 ভোল্ট আসছে কিনা। সো দেখো তোমরা জানাইতে থাকো, আমি পরের প্রশ্নে যাই। আমাদের পরের প্রশ্নটা বলছে যেটা আমাদের এইচএসসির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এইচএসসি তো এই প্রশ্নটা অনেক বেশি আসে যে তুমি একটা দ্রবণ নির্দিষ্ট কোনো একটা পাত্রে, কোনো একটা পদার্থের পাত্রে রাখতে পারবা কিনা। সো আমাদের এখানে বলা আছে যে একটা তামার পাত্রে মানে কপারের পাত্রে ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণ রাখা যাবে কিনা। ভাই আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে ই সেলটা বের করব। যদি আমার ই সেলটা 0 হয় তার মানে আমার বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না, ঠিক আছে। বিক্রিয়া চলো আগে আমি বের করে দেখাই। আর আরেক আচ্ছা সাউন্ড ঠিক আছে, ওকে। সো এই যে যেই পাত্রে রাখবো তাকে আমি অ্যানোড ধরে নিব, এই জিনিসটাকে মাথায় রাখাও যে যেইটাকে আমি যেই পাত্রে রাখবো সে আমার অ্যানোড হবে। এবার সে যে হোক সেই অ্যানোড। সো এতক্ষণ তামাকে বা কপারকে আমরা হচ্ছে গিয়ে ক্যাথোড ধরে আসছি বারবার, এখন আমরা অ্যানোড ধরবো, কারণ আমরা এই দ্রবণটাকে আসলে এই পাত্রে রাখতে হবে, ঠিক আছে। সো দেখো আমরা ই সেল কীভাবে বের করি বলছি বলো তো। ই সেল ইজ ইকুয়াল টু ই কপার থেকে কপার 2+ হবে, কারণ ওই যে অ্যানোডের তো মেইন সূত্রটা হচ্ছে কি আমার এইটা যে ই সেল ইজ ইকুয়াল টু আমার ই অ্যানোডের জারণ মানে অক্সিডেশন প্লাস ই ক্যাথোডের রিডাকশন, ওকে। তো প্লাস এটা ছিল আমার ই জিঙ্ক থেকে আমার জিঙ্ক 2+, সরি জিঙ্ক তো ছিল না এখানে, ম্যাগনেসিয়াম ছিল, জিঙ্ক করতে করতে জিঙ্ক মাথায় ঘুরতেছে, ম্যাগনেসিয়াম 2+ থেকে আমার ম্যাগনেসিয়াম হবে, ওকে। সো আমার এখানে দেখো যে ডাটাগুলো দেওয়া আছে, কপার 2+ থেকে কপার হয়েছে 0.34, বাট আমার এখানে দেখো আমি কি লিখছি কপার থেকে কপার 2+ হবে, তাহলে আমি এখানে লিখবো 0.34 আর আগে একটা মাইনাস দিব। কেন মাইনাস দিব, কারণ আমার এখানে বিজারণ বিভবের মান দেওয়া ছিল প্লাস, কিন্তু আমি লিখতেছি জারণ বিভবের মান, যদি আমি উল্টাটা লিখতেছি এই জন্য আমার আগে একটা মাইনাস দিতে হবে, ঠিক আছে। আর এটা সূত্রের প্লাস। তারপরে দেখো ম্যাগনেসিয়াম 2+ থেকে
2 এর মানটা মানে 2+ থেকে ম্যাগনেসিয়াম ধাতুর মানটা আমার দেওয়া আছে, অর্থাৎ এখানে বিজারণ বিভবের মানটাই দেওয়া আছে। এই জন্য এটা যেভাবে আছে আমি এটাকে সেভাবেই লিখব, -0.23 ভোল্ট। এইবার দেখো যে আমার এটা ছিল -0.34 ভোল্ট আর প্লাসে মাইনাসে -0.23 ভোল্ট, তার মানে এটা আসবে -0.3, আচ্ছা 3 না 47 হবে, 4 আর 3 7 আর 3 আচ্ছা 57 আসছে, 0.57 ভোল্ট, -0.57 ভোল্ট। তার মানে আমি কি বলতে পারি বলো তো? সাউন্ড ঠিক আছে, ওকে। ই সেলটা আমার কি আসছে বলো তো? <0 আসছে, মানে নেগেটিভ আসছে। তো ই সেল যদি আমার <0 হয় তাহলে আমি কি বলতে পারি? বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত নয়। বিক্রিয়া স্বতঃস্ফূর্ত নয়। সো বিক্রিয়া স্বতঃস্ফূর্ত নয় কথাটার মানে কি ভাই? বিক্রিয়া স্বতঃস্ফূর্ত না কথাটা মানে হচ্ছে, ধরো এই হচ্ছে আমার পাত্র, এটা হচ্ছে আমার কপারের পাত্র, হ্যাঁ এই যে লাল দিয়ে আমি বুঝাচ্ছি এটা কপারের পাত্র। তারপরে ধরো তার মধ্যে আমার বেগুনি রঙের কপার সালফেট দ্রবণ আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার কপার সালফেটের দ্রবণ, সরি ম্যাগনেসিয়াম সালফেট হবে, এটা ম্যাগনেসিয়াম সালফেট ছিল, ম্যাগনেসিয়াম সালফেট, ধরো আমার এটার মধ্যে ম্যাগনেসিয়াম সালফেটের দ্রবণ আছে। তো বিক্রিয়া স্বতঃস্ফূর্ত নয় এই কথাটার মানে হচ্ছে যে আমার এই কপারের পাত্রে যদি আমি ম্যাগনেসিয়াম সালফেটের দ্রবণ রাখি তাহলে কপারের সাথে ম্যাগনেসিয়াম সালফেট কোনো বিক্রিয়া যাবে না। যেহেতু বিক্রিয়া যাবে না তার মানে আমার কপারের পাত্রটাও ক্ষয় হবে না। কিন্তু যদি বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হইতো, মানে ই সেলটা আমার পজিটিভ আসতো, সেটার মানে দাঁড়াইছে আমার এই যে কপার আর ম্যাগনেসিয়াম সালফেট বিক্রিয়া করে ফেলতো। এই কপারটা ম্যাগনেসিয়াম সালফেটের সাথে বিক্রিয়া করলে কি হইতো বলো তো? বিক্রিয়া করতেছে মানে কি, ও রিঅ্যাকশনে যাচ্ছে, তার মানে ক্ষয় হয়ে যেত। পাত্র ক্ষয় হয়ে গেলে তোমার দ্রবণ কি আর ওই পাত্রের মধ্যে থাকতো? ধরো পাত্রটা এদিক দিয়ে ফুটা হয়ে গেছে, এদিক দিয়ে ফুটা হয়ে গেছে, তাহলে তোমার দ্রবণটা কি আর পাত্রের মধ্যে রাখা যাবে? থাকবে? থাকবে না, বের হয়ে যাবে না, বের হয়ে যাবে না, তার মানে আমার সেটা দ্রবণে রাখা যাবে না। যদি বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হইতো তাহলে আমার তার মানে ছিল আমার কপারটা ম্যাগনেসিয়াম সালফেটের সাথে বা দ্রবণের সাথে আমার বিক্রিয়া করতেছে, ঠিক আছে। কিন্তু যেহেতু আমার সেটা বিক্রিয়া মানে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত না, তার মানে আমার বিক্রিয়া করবে না। আমার পাত্রের যে দ্রবণটা ছিল সেটা হচ্ছে আমার কপারের সাথে বিক্রিয়া করবে না। আর কপারের সাথে যদি পাত্রের সাথে যদি বিক্রিয়া না করে দ্রবণটা, বা আমার ম্যাগনেসিয়াম সালফেট যদি কপারের সাথে বিক্রিয়া না করে, তার মানে হচ্ছে আমি ওই ম্যাগনেসিয়াম সালফেটটা আমি কপারের পাত্রে রাখতে পারবো। তার মানে আমার এখানে যে, আচ্ছা তোমরা আমাকে একটু জানাও যে তোমাদের অ্যান্সার এটা আসছে কি না। 0.57 ভোল্ট একজন বলছে যে রাখা যাবে না, অপশন ক হবে। সো আমাকে একটু কনফার্ম হয়ে জানাও, ঠিক আছে। তোমারটা হয় নাই, আমি বলে দিলাম তোমারটা হয় নাই, এবার তুমি এটা মিলে আমাকে দেখাও যে তোমারটা হইছে। কোথায় ভুল করছো একটু চেক করো, ঠিক আছে। এটা যেহেতু স্বতঃস্ফূর্ত নয় বিক্রিয়া, তার মানে কি হবে বলো তো? আমার এটা পাত্রে রাখা যাবে, কারণ যেহেতু বিক্রিয়া স্বতঃস্ফূর্ত না, এই কথাটার মানে হইলো যে আমার মানে স্বতঃস্ফূর্ত না মানে কি, স্বতঃস্ফূর্তভাবে ওরা হচ্ছে বিক্রিয়া করবে না, ঠিক আছে। সো আমি তোমাদের অ্যান্সারের জন্য ওয়েট করতেছি। নুসরাত তুমি ক বলছো, ক হবে না, কারণ দেখো আমি আবার বলি যে আমার ই সেল যেহেতু নেগেটিভ আসছে, ই সেলের ভ্যালুটা নেগেটিভ আসছে না, তো নেগেটিভ কি, নেগেটিভ হচ্ছে 0 থেকে কম আসছে, মানে <0। অথবা হচ্ছে কি আমার ধরো যে তুমি বলতে পারো যে আমার ই সেলটা হচ্ছে গিয়ে নেগেটিভ আসছে, তো এটার মানে হইলো যে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত না, বিক্রিয়া আমার স্বতঃস্ফূর্ত নয়। তার মানে হচ্ছে আমি ধরো যে এই যে পাত্রটা ছিল আমার, এটার মধ্যে আমার ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণ আছে, আর এটা হচ্ছে আমার কপার ধাতু, পাত্রটা হচ্ছে কি আমার কপার ধাতু দিয়ে তৈরি, ঠিক আছে। তো ওরা যদি বিক্রিয়া স্বতঃস্ফূর্ত না হয়, তার মানে কি কপার ম্যাগনেসিয়াম সালফেটের সাথে বিক্রিয়া করতেছে না, বিক্রিয়া করতেছে না মানে পাত্রটা ক্ষয় হবে না, পাত্র ক্ষয় হবে না মানে দ্রবণটা পাত্রে রাখা যাবে। কিন্তু যদি আমার এটা প্লাস আসতো, তার মানে আমার বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত। বিক্রিয়া স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে কপার আর ম্যাগনেসিয়াম সালফেট হুদাহুদাই বিক্রিয়া করবে, শুধু শুধু বিক্রিয়া করবে ওরা। তুমি রাখবা কপারে ম্যাগনেসিয়াম সালফেটটা কপারের পাত্রে রাখবা, দেখবা যে ওরা বিক্রিয়া করে পাত্রটা ক্ষয় হয়ে গেছে, কপার সালফেট পাত্রটা ক্ষয় হয়ে গেছে। তো পাত্র ক্ষয় হয়ে যাচ্ছে মানে কি, তুমি দ্রবণটা রাখতে পারবা না পাত্রে, এর জন্য আমার এটা কি হবে তো বলো তো, তখন রাখা যাবে না। কিন্তু আমার যেহেতু এটা নেগেটিভ আসছে, তার মানে আমার বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না, এই জন্য মানে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত না, তার মানে আমার হচ্ছে আমি পাত্রে দ্রবণটা রাখতে পারবো। সো বুঝছো কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে।
সো দেখো এইচএসসি 22 তোমরা যারা ছিলা আমাদের সাথে, সো আমাদের এইচএসসির যে আরও কোর্স আছে প্রি অ্যাডমিশন কোর্স ছাড়া, তো তোমরা যারা ভার্সিটির কোর্স করতে চাও, তোমরা এই ইউনিটের প্রিপারেশন, তারা প্রি অ্যাডমিশন ভার্সিটির এই কোর্সটা করতে পারো প্রি অ্যাডমিশন। তারপর হচ্ছে যারা মেডিকেলের প্রিপারেশন, তারা মেডিকেল প্রি অ্যাডমিশন কোর্সটা এনরোল করতে পারো। যাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, তাদের জন্য আমরা ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন বা কোশ্চেন ব্যাংকটা সলভ করে দিব, তার জন্য আমাদের ইঞ্জিনিয়ারিং প্রি অ্যাডমিশন কোর্স আছে। তোমরা চাইলে এগুলো এনরোল করতে পারো। এগুলোর প্রত্যেকটা ডেসক্রিপশন তুমি লিঙ্কে মানে পেয়ে যাবা, ঠিক আছে? ডেসক্রিপশনে তুমি প্রত্যেকটা লিঙ্ক পেয়ে যাবা। ওকে নুসরাত জান, ঠিক আছে, খ হবে। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো। তারপরে দেখো এইচএসসি 22-এর তোমরা যদি অ্যাডমিশন নিয়ে পরে চিন্তা ভাবনা করতে চাও, তোমার যদি সম্পূর্ণ ফোকাস থাকে বোর্ড এক্সাম, তাহলে আমি তোমাকে বলবো তাহলে তুমি টেস্ট পেপার সলভিং কোর্সে ফোকাস করতে পারো। কারণ আমাদের টেস্ট পেপার সলভিং কোর্স করলে কি হবে, আমরা প্রত্যেকটা বোর্ড প্রশ্ন যেহেতু তোমাকে ব্যাখ্যা সহকারে বুঝাই দিছি, সেক্ষেত্রে দেখা যাবে তুমি বুঝতে পারবা যে তোমার বোর্ডে কি টাইপের বা কোন ধরনের প্রশ্ন আসে, কোন টপিক থেকে প্রশ্ন আসে। সেক্ষেত্রে দেখা যাবে তোমার বোর্ড এক্সাম ভালো হবে, ঠিক আছে? এইচএসসি এক্সামটা তুমি ভালো রেজাল্ট করতে পারবা। তো এই প্রত্যেকটা কোর্সে তুমি ডিসকাউন্ট পাইতে চাইলে বা হালকেনস্টাইনের এখন যে কোনো কোর্সে তুমি যদি আমার নামের কুপন কোডটা ব্যবহার করো, তাহলে হচ্ছে তুমি 20% ডিসকাউন্ট পাবা, ঠিক আছে? শুধুমাত্র এই কোর্স না, যে কোনো কোর্সেই তুমি আমার নামের কুপন কোড ব্যবহার করলে হচ্ছে 20% ডিসকাউন্ট পাবা। শর্ত সাপেক্ষে রাখা যাবে কখন? আচ্ছা, ওইটা আমাদের এখানে আলোচনার বিষয় ছিল না, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের 20% ডিসকাউন্ট তুমি পেয়ে যাবে এই কোর্সগুলোতে। সো আশা করি তোমরা সব কিছু বুঝছো আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ। যারা শুরু থেকে ক্লাসে ছিলা, আসাদ আল ফারাজি, নুসরাত জাহান, তারপর হচ্ছে গিয়ে শুরুর দিকে একজন ছিল মুবিন নাম প্রবাবলি। সো তোমাদের সবাইকে হচ্ছে গিয়ে ধন্যবাদ। আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।